এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। রিম কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছে। স্পর্শ এগিয়ে এসে ওর হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিল। তারপর ফোনের স্ক্রিনে যেয়ে দেখলো কোনো লাইনই নেই। হুদাই ফোন ধরে রেখেছিল রিম। আমাকে জেলাস ফিল করাতে চেয়েছিলে, কিন্তু আমি জেলাস হই বা না হয় তাতে তোমার কি যায় আসে? আমার দিকে এত মনোযোগ কেন দিচ্ছ জানতে পারি? ভুল বুঝলেন, আমি এমনটা করতে চেয়েছিলাম যাতে করে আপনি দূরে সরে যান। আপনার মাও চায় না আপনি আমার দিকে এগোন, তাহলে কেন? তোমার দিকে এগোবো সেটা সম্পূর্ণ আমার ডিসিশন। এখানে না তোমার মত নিয়েছি না আমার মায়ের মত নেব। আমার লাইফ, আমার ইচ্ছা। সো নেক্সট টাইম আমাকে এমন একটা সিচুয়েশনে দেখাবো না, তাহলে ফোনটা যাবে তোমার সাথে, এক বালতি বকাও খাবে। রিম মুখ বাঁকিয়ে চলে গেল তামিমের কাছে। ততক্ষণে আখিয়া রিহাবও বেরিয়ে এসেছে। আচ্ছা ইপ্তি ভাই, আজ তাহলে আসি আমরা। সব ভেবেচিন্তে আংটি বদলে দিন ঠিক করে আমাদের বলিয়েন। আচ্ছা ভাই। সব কথা শেষে সবাই এক এক করে চলে গেল। রোকসানা বেগম মুখটা বাংলার পাঁচ করে বসে বসে আপেল খেয়ে যাচ্ছেন। রিমদের স্পর্শ আর ওর বাবা মিলে বিদায় দিয়ে আসতে উনি ভ্রু কুঁচকে বললেন, কিসের আপেল আনছে এগুলা? মনে হয় বালি মুখে দিচ্ছি। এরকম আপেল আমার একটুও পছন্দ না। আর কিছু? তুমি বিয়েটা তাহলে দিয়েই ছাড়বা? 101% শিওর যে বিয়েটা হচ্ছে। স্পর্শ নিজের রুমে ফেরত চলে এসেছে। আজ রিমকে নিজের হাতে চুড়ি পরিয়ে দিয়েছে সে। কেমন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে তার। রিম তার রুমে এসে চুড়িগুলো খুলে ফেললো। তারপর আবার চুরির আলনাতে চুড়িগুলো রাখতে গিয়ে দেখলো স্পর্শ জানালার গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে, যেন এতক্ষণ সে রিমের অপেক্ষাই করছিল। যদিও এখন যে রিম চেয়ে আছে এদিকে তা সে জানে না। রিম পর্দাটা ভালোভাবে টেনে দিয়ে আবার সোফার রুমে চলে এসেছে। মা আর বাবা মিলে রিহাবের বিয়ে নিয়ে কথা বলছেন। বাবা দেখেছো কি বড় লোক ওরা? দেখলাম তো, সবকিছু ঠিকঠাক। শুধু আখির মা মনে হয় রাজি হননি। ঠিক বলেছ। যাকে ওনার মতো হয়তো বা আখির বাবা প্রাধান্য দেন না, আর উনি তো আমাদের এমনিতেও পছন্দ করেন না। রিম বুঝলো তার আর ওখানে থেকে কাজ নেই, তাই সে আবার নিজের রুমে ফেরত চলে আসলো। বিছানা রাখা গোছানো কম্বলটা এলোমেলো করে সে ভেতরে ঢুকে শুয়ে পড়লো। এবার বাইরে প্রচুর শীত, পৌষ মাস শুরু, শীত হওয়ারই কথা। সমস্যা হলো পা ঠান্ডা হতে হতে সূর্য উঠে যাবে আবার। ও হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে। আজ তো আমি ওই লোকটাকে ফলো করব। সে প্রতি রাতে কই যায়? যদি দেখি আমার জন্য বসে থাকে তো আর জীবনেও রাত 12টায় বারান্দায় যাব না আমি। রিম কম্বলের ভেতর থেকে আবার বেরিয়ে পড়ল। ঘড়িতে রাত 9:30 বাজে। এতক্ষণ আমরা কি ওই বাড়িতে ছিলাম? রিম টেবিল থেকে একটা বই নিয়ে বসলো সময়টা কাটানোর খাতিরে। রাষ্ট্রবিজ্ঞান বই। মনোযোগ দিয়ে রিম কিছুক্ষণ পড়ল। তারপর আবার বইটা রেখে রুমের বাহিরে গিয়ে সব দেখে আসলো। আজ আর মনে হয় না কেউ ডিনার করবে, কারণ আখি আপুদের বাসায় প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। মা বাবা নিজের রুমে, রিহাব ভাইয়া তার রুমে ফোনে কার সাথে যেন কথা বলছে, আর তামিম মা বাবার মাঝখানে খাপটি মেরে শুয়ে আছে। মরার মতো ঘুমাচ্ছে সে এখন। রিম এদিক ওদিক হাঁটলো কিছুক্ষণ, তারপর চুল আঁচড়ালো। সব করতে করতে 11:30 বেজে গেছে। এবার মিশন শুরু। রিম ওড়না মাথায় দিয়ে পা টিপে টিপে মেইন দরজা খুলল। তারপর বাইরে গিয়ে দরজা লাগিয়ে চুপি চুপি বাসা থেকে বের হলো। গেটের কাছে এসে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলো স্পর্শর জন্য। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিম স্পর্শর দেখা পেল অবশেষে। স্পর্শ সেই আগের মতন হাতে কয়েল আর সিগারেটের প্যাকেট নিয়ে হেলে তুলে আসছে। রিম লুকিয়ে পড়ল। স্পর্শ চলে যেতেই রিম ওর পিছু নিল। ল্যাম্পপোস্টের কাছে আসতে স্পর্শ ভ্যানটায় উঠে বসার জন্য ভ্যানটা নড়তে চড়তে লাগল। রিম পাশে অন্ধকারে দাঁড়িয়ে সবটা দেখে যাচ্ছে। স্পর্শ ভ্যানে বসে সিগারেট একটা ধরিয়ে ধোঁয়া বের করে হাসলো কিছুটা জোরেই। রিম আর একটু লুকিয়ে ভাবলো ওকে দেখলো না তো আবার। স্পর্শ সিগারেট একটা টান দিয়ে সেটা হাতে রেখে দূরে রিমের বারান্দার দিকে তাকালো। তারপর খালি গলায় গান ধরল সে। প্রথম 2 লাইন গাইল না, কারণ এখন বৃষ্টি হচ্ছে না।
রিম মুগ্ধ হয়ে স্পর্শর গানটা শুনছে। কোনো বাদ্যযন্ত্র নেই, নেই কোনো কিছুর সাথে, শুধু আছে আবেগ। স্পর্শ গানটার মাঝে আবেগকে এত করে ঢুকিয়েছে যে এখন মনেই হচ্ছে না গানটা খালি গলায় গাওয়া হচ্ছে। গানটা শেষ করে স্পর্শ ভ্যান থেকে নেমে দাঁড়ালো হঠাৎ। রিম হালকা নড়ে চড়ে একটু পিছিয়ে গেল। মনে একটা ভয় জেগে উঠল তার। স্পর্শ হাতের সিগারেট নিচে ফেলে দিয়ে পা মারিয়ে ফেলল। তারপর ফুল শার্টের হাতাটা একটু ফোল্ড করে মুচকি হেসে চুলগুলো এলোমেলো করে দিয়ে এগিয়ে গেল। তার হাঁটার গতি তাদের বাড়ির দিকে বলে রিম নর্মালি দাঁড়িয়ে আছে, কিন্তু স্পর্শ হঠাৎ তার পথের দিশা পাল্টে ঠিক সেদিকটায় চলল যেদিকটা রিম দাঁড়িয়ে আছে। এইটা দেখে রিমের তো কলিজা কাঁপা শুরু হয়ে গেছে। স্পর্শ বিদ্যুতের গতিতে রিমের সামনে গিয়ে ওকে দেয়ালের সাথে চাপ দিয়ে ধরল। রিম তার দু হাত মুখের উপর রেখে চুপ করে আছে। স্পর্শ বামে ডানে তাকালো একবার, লোক বলতে কোনো ছিটে ফোটাও নেই। স্পর্শ আবারও তাকালো রিমের দিকে। রিম মুখ থেকে হাত সরায়নি এখনো। রিম চুপ করে আছে। রিম মুখ থেকে হাত সরিয়ে বলল, সরুন, সবসময় আমার এত কাছে এসে আপনাকে কথা বলতে হবে? সরুন, তাহলে কোনো প্রশ্নের জবাব দিব না। স্পর্শ দেয়াল থেকে হাত সরিয়ে একটু পিছিয়ে গিয়ে দাঁড়ালো। তারপর পকেটে হাত ঢুকিয়ে বলল, বলো এবার, এত রাতে এখানে কি করতে এসেছিলা? আর আমার তো মনে হচ্ছে অন্ধকারে লুকিয়ে আমাকেই দেখছিলে তুমি। রিম পেছোতে পেছোতে দাঁত কেলিয়ে হেসে দিল। তারপর বলল, কাঁচকলা বলবো আপনাকে। কথা শেষ করে রিম এক দৌড় দিল, কিন্তু স্পর্শের সাথে পারল না। স্পর্শ ওকে তৎক্ষণাৎ ধরে ফেলেছে। দৌড়েও পারেনি সে। একদম ওর বাসার কাছ পর্যন্ত আসার আগেই ধরে ফেলেছে স্পর্শ ওকে। হাত ছাড়ুন, নাহলে চেঁচাবো। চেঁচাবা? স্পর্শ হাসল। তারপর রিমের দু হাতকে ওরা এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে রিমের মুখ চেপে ধরে ভ্যানটার কাছে নিয়ে এনে রিমকে ফ্যানে উঠিয়ে বসালো। তারপর নিজের কোমরে হাত দিয়ে বলল, পালানোর কি দরকার ছিল? আপনার সাথে কথা বলতে আমার ভয় করে, তাই চলে যাচ্ছিলাম, পালাচ্ছিলাম না। আচ্ছা তাই? আমার সাথে তো তাও পারলে না। আমি তো প্রতিযোগিতা দিচ্ছিলাম না। আটকালেন কেন সেটা বলেন। আমাকে বাসায় ফিরে যেতে হবে। আগে বলো, এত রাতে কোন সাহসে বাসা থেকে বেরিয়েছো তুমি? আপনাকে বলতে বাধ্য না। বাধ্য না? তাহলে আজ আর তোমার বাড়ি ফেরা হবে না মনে হয়। রিম ঠোক গিলে নড়ে চড়ে বসে বলল, আপনি প্রতি রাতে এ সময় বাসা থেকে বের হন বলে আমি দেখতে এসেছিলাম। আমি কোথায় যাই না যাই তোমার কি? হ্যাঁ, এতদিন তো তোমার কিছু যায় আসতো না। এক্সকিউজ মি, এখনো কিছু যায় আসে না। আমি এ সময় বারান্দায় এসে দাঁড়াই, তাই ভাবলাম হয়তো তাই আপনি আমাকে এ সময় লুকিয়ে দেখতে আসেন। ব্যাপারটা শিওর হওয়ার জন্য বেরিয়েছিলাম। ও আচ্ছা তাই? তুমি এই সময় বারান্দায় বের হও? রিম ভ্রু কুচকে ভ্যান থেকে নামতে গিয়ে সোজা স্পর্শর গায়ে গিয়ে পড়ল, কারণ ভ্যানটা কোনো মতে ড্রেনের উপর রাখা ছিল, নড়বড়ে ছিল। রিম তাড়াহুড়ো করে নামতে গিয়ে একদম স্পর্শর গায়ের উপর পড়েছে। স্পর্শ রিমকে ধরে ফেলে ওর কানে ফিস ফিস করে বলল, বাসায় ফিরে যাও। রিম ওড়নাটা ঠিক করে দূরে দাঁড়িয়ে তারপর বলল, আর কখনো এ সময় আমি বারান্দায় আসবো না। আমার দেওয়া টাইমে আসলেই হবে, আর নয়তো রাতে চা খাও বা না খাও তাতে আমার কি। রিম থেমে গিয়ে পেছন ফিরে তাকিয়ে বলল, আমি এ সময়ে চা খাই আপনি জানলেন কি করে? স্পর্শ মাথার চুলগুলো চুলকে কয়েলটা নেভালো মাটিতে খসে খসে। তারপর সিগারেটের প্যাকেট পকেটে ঢুকিয়ে হাঁটা ধরল চুপচাপ। রিম ওর পাশে আসতে আসতে বলল, কি হলো, উত্তর দিন। স্পর্শ থেমে গিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে রিমের দিকে তাকালো। রিমের সবুজ ওড়নাটা ভেদ করে কয়েকটা অবাধ্য চুল সামনে চলে এসেছে তার। রিমের মাথা নাড়ানোর সাথে সাথে সেগুলো বারবার নড়ছে। স্পর্শ হাত দিয়ে চুলগুলো রিমের কানে গুঁজে দিতে দিতে বলল, কারণটা জানতে তোমার আরো 3টা বছর লাগবে রিম। সেদিন বুঝে কাজ হবে না কোনো, চেয়েও সেদিন আমরা এক হতে পারবো না রিম। কথা শেষ করে স্পর্শ হাঁটা ধরল আবার। রিমঝিম রোবটের মতন সেই জায়গায় দাঁড়িয়ে স্পর্শের চলে যাওয়া দেখছে। স্পর্শের হাতের সিলভার ঘড়িটা ল্যাম্পপোস্টের আলোয় চিকচিক করছে। স্পর্শর কালো শার্টটা যেন মুখ ফুটে বলছে, রিম এসে জড়িয়ে ধরো আমাকে। রিম নিজের মাথায় নিজেই একটা বাড়ি দিয়ে বলল,
রিম, কি ভাবিস এসব? রাত করে জিন ধরেছে তোকে? স্পর্শ তার বাসায় ঢোকার সময় বলল। যাও। এত বড় একটা ধমক শুনে রিম এক দৌড়ে তার বাসায় ফেরত চলে গেল। বাপরে বাপ, একবার মিষ্টি কথা বলে তো একবার তেতো কথা বলে। রিম নিজের রুমে এসে ভাবল, আজ কি না কি হয়ে যেত। আমাকে কেমনেও অন্ধকারের মাঝে দেখে ফেলো লোকটা। আমি তো চুপচাপ দাঁড়িয়েছিলাম, একটুও তো নড়িনি, আর হাতে চুড়িও তো ছিল না যে তার শব্দে আমার উপস্থিতি টের পেয়ে যাবে। কে জানে, লোকটা আমাকে এত ভালো মতন চেনে যেমনটা আমি নিজেও চিনি না। স্পর্শ গালে হাত দিয়ে বিছানায় বসে আছে। এতদিন 12টার সময় রিমকে দেখে রাতে ঘুম ভালো হতো, আর এখন সেটাও গেল কপাল থেকে। রিম এরকম চালাকি করবে তা তো জানতাম না। এত রাত করে কিনা আমাকে ফলো করতে বাসা থেকে নেমে আসলো এই মেয়েটা। আবার লক্ষ্য রাখতে হবে, রাত 12টা চেঞ্জ করে কোনো টাইমে তিনি চা নিয়ে বের হবেন, তখন তাকে দেখতে যাব। এর জন্য আমাকে একটা রাত নির্ঘুম কাটাতে হবে। রিম কোন সময়ে বারান্দায় বসে চা খাবে তা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন ভোরে আবারও বারান্দায় এসে দাঁড়ালো সে। স্পর্শ দাঁত কেলিয়ে রিমকে দেখে যাচ্ছে। রিমের প্রথম নিজেকে স্পর্শের সামনে অপরাধী মনে হচ্ছে। কাল লুকিয়ে দেখতে গিয়েও ধরা খাইলাম, দৌড়ে উল্লাস্ট হলাম। কি ম্যাডাম, আবার দৌড়াবেন নাকি? রিম মুখ বাঁকিয়ে বাসার ভেতর চলে গেল। স্পর্শ হাসতে হাসতে গিয়ে টংটার সামনে থাকা বেঞ্চে বসেছে। প্রতিদিনকার মতন দূর থেকে রিপন দৌড়ে আসছে এদিকে। স্পর্শ মুখে আজ হাসি ফোটেনি। রিপনের মাথা থেকে রক্ত বের হচ্ছে এবং সে কিছুটা ভয় পেয়েই প্রাণপণে দৌড়ে এগিয়ে আসছে। স্পর্শ উঠে দাঁড়ালো। রিপন স্পর্শর কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, জাকির চাচার দলবল হামলা করেছিল। কেন? স্পর্শ রিপনকে বেঞ্চে বসিয়ে পকেট থেকে রুমাল নিয়ে রিপনের মাথায় চেপে ধরে বলল, তুই কি করছিলি ওদের? কিছু করি নাই, তবে আশিক ভাইয়ের লগে মনে হয় ওদের মনোমালিন্য। আমাকে আশিক ভাইয়ের ঠিকানা জানতেই পাকড়াও করেছিল। আমি বলি নাই বলে এই হাল করলো। এখন মনে হয় তোমার কাছেও আসবে। স্পর্শ স্বাভাবিকভাবে রিপনের হাত ধরে বাইকে উঠালো। তার এখন একটাই কাজ, আর সেটা হলো রিপনের মাথায় ব্যান্ডেজ করানো। আর আশিককে তারা পাবে না, কারণ সে কদিনের জন্য তার দাদার বাড়িতে গেছে, যেটা কিনা ইন্ডিয়াতে। স্পর্শ রিপনকে নিয়ে হসপিটাল এসেছে। এদিকে মা বারবার ফোন করছে জানার জন্য যে এত সকাল সকাল স্পর্শ গেল কোথায়। রিপনের মাথায় ব্যান্ডেজ করানো শেষে স্পর্শ রিপনকে ওর বাড়িতে দিয়ে আসতে গেল। রিম বিকেলবেলায় আবার বারান্দায় এসে দাঁড়িয়েছে, কিন্তু স্পর্শ কোথাও নেই। 3টা বছরে এই প্রথম এই সময় স্পর্শ এখানে নেই। ব্যাপারটা স্ট্রেঞ্জ লাগলো রিমের। সে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিল সেখানে, কিন্তু স্পর্শকে আসতে না দেখে সে চলে গেল তার রুমে। তারপর নিজের রুমের জানালার পর্দাটা সরিয়ে একটা ম্যাগাজিন বই নিয়ে বিছানায় গিয়ে বসলো সে। স্পর্শ রিমের বারান্দার দিকে তাকাতে তাকাতে তার বাসার দিকে চলে গেল। রিম নিশ্চয়ই বারান্দা থেকে ফিরে চলে গেছে আজ। রিম ম্যাগাজিনের পাতা উল্টে স্পর্শ রুমের দিকে তাকালো একবার, তখনই দেখলো স্পর্শ দরজা লাগাচ্ছে। রিম সাথে সাথে একটু এগিয়ে এসে পর্দার কিনারে দাঁড়িয়ে পড়ল। স্পর্শ বিছানায় বসে গায়ের শার্টটা খুলছে। রিমঝিমের রুমের জানালার পর্দা সবসময় টানানো থাকে বলে স্পর্শ মাথায় নেই একদম যে এখন সেই জানালার কাছেই রিম দাঁড়িয়ে আছে এবং ওকে দেখছে। স্পর্শ গায়ের শার্টটা খুলে চোখ বন্ধ করে থাকলো কিছুক্ষণ। সারা শরীরে ব্যথা। কিছুক্ষণ আগেই মারপিট করে এসেছে। তাও কার জন্য? আশিকের জন্য। আশিকের একমাত্র শত্রু হলো জাকির চাচার দলবল এবং মেনলি জাকির চাচা। আশিক কয়েক বছর আগে ওদেরই দলের সদস্য ছিল, কিন্তু রিসেন্টলি সে দলটা ছেড়ে দেয়, যার কারণে জাকির চাচার দলের কার্যাবলীতে সমস্যা দেখা দেয় তিনি আশিকের পেছনে লেগেছেন। স্পর্শ আজ আশিকের শত্রুকে টাইট দিতে গিয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনার দলিল দস্তাবেজ করে এসেছে। মেরেও এসেছে, মার খেয়েও এসেছে। গায়ে যে পাতলা সাদা গেঞ্জিটা আছে সেটাও খুলল সে। একটু ছিঁড়ে গেছে সব জায়গায়, যার কারণে বিন্দু বিন্দু রক্ত বের হচ্ছে সেই জায়গাগুলো থেকে। রিম মুখে হাত দিয়ে সরে দাঁড়ালো। তার হাত পা কাঁপছে স্পর্শর এমন হাল দেখে। এমন কি করে হলো তাই বুঝতে পারছে না সে। রিম ঢোক গিলে বিছানায় ধপ করে বসে পড়েছে। স্পর্শ পিঠে হাত দিয়ে দাঁত মুখ খিচিয়ে ফেলল। এত ব্যথা মনে হচ্ছে সুই ফোটাচ্ছে কেউ। রিম জানালার পর্দা আস্তে আস্তে করে পুরোটা টেনে দিল। তারপর বারান্দায় এসে দাঁড়িয়ে স্পর্শর বারান্দার দিকে একবার তাকিয়ে বলল, এই। স্পর্শ চমকে গিয়ে রিমের জানালার দিকে তাকালো সর্বপ্রথম।
জানলার পর্দা টানানো দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে জলদি করে শার্টটা পরে বারান্দার দিকে গেল। রিম তার বারান্দায় দাঁড়িয়ে আছে। তুমি জীবনে প্রথমবার আমাকে ডাকলে এভাবে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনার সাথে কথা বলেই বেকার। রিম চলে গেল আর এক মুহূর্ত থাকলো না। যাক বাবা, একটু মস্করাও করা যাবে না? স্পর্শ ভাবলো আজ সারা রাত না ঘুমিয়ে ওয়েট করে দেখবে রিম কখন চা খেতে বের হয়। কিন্তু সারা শরীরে যন্ত্রণায় তার অস্বস্তি লাগছে। ব্যথার ঔষধ মায়ের রূপে, এমনকি মলমও। নিতে গেলে মা হাজারটা প্রশ্ন করবে। আর এখন এই সময় বাসা থেকেও বের হতে মন যাচ্ছে না তার। তাই সব সময়কার মতো হাতে ঘুমের ঔষধ নিয়ে বসে আছে সে। ঘুমের ওষুধ খেলে ঘুম এসে যাবে আর ব্যথাও অনুভব হবে না তার। স্পর্শ এক গ্লাস পানি দিয়ে ঔষধটা খেয়ে উদম হয়ে কম্বল টেনে শুয়ে পড়ল। রিম ছটফট করছে বিছানায় বসে ম্যাগাজিনের বইটা হাতে নিয়ে। স্পর্শ একটু মলমও লাগালো না, কিসের যেন ঔষধ খেয়ে নিল। কিন্তু এমন জঘন্য ক্ষততে তো মলম লাগাতে হয়। রিমের কিছুই ভালো লাগছে না। এই লোকটার জন্য এত দরদ কেন হচ্ছে সেটাই বুঝতেছে না সে। স্পর্শ গভীর ঘুমে। মা কয়েকবার ডিনার করার জন্য ডেকেছেন, তাও ওর সাড়া না পেয়ে আর ডিস্টার্ব করেননি। রিম হাতে একটা মলম নিয়ে তার রুমের দরজা লাগিয়ে দাঁড়িয়ে আছে। লোকটার প্রতি এত দরদ আমার আগে জানতাম না। শান্তিতে ঘুমোতেও পারছি না এই দরদের জোরে। রিম ওড়নাটা কোনো রকম গায়ে পেঁচিয়ে তার বারান্দায় আসলো। একটা বড়সড় ঝাঁপ দিলে স্পর্শের বারান্দায় গিয়ে পড়বো, তবে বেশি শব্দ হবে না তো? কে জানে, আল্লাহ মালুম। রিম মলমটা কোমরে গুজে তার বারান্দার টপকে লাফ দিয়ে স্পর্শর বারান্দায় দ্রুম করে বসে পড়ল একেবারে। চারদিক নিস্তব্ধ, কারো কোনো সাড়া নেই, কারণ তখন রাত 1টা বাজে। রিম পা ধরে কিছুক্ষণ বসেছিল। এত দূর থেকেও লাফ দিয়ে পায়ে ব্যথা পেয়েছে সে। তারপর উঠে দাঁড়িয়ে স্পর্শ রুমে ঢুকলো সে। স্পর্শর প্রতি তার এই দরদ, এইটা সে স্পর্শকে জানতে দেবে না কিছুতেই। আর স্পর্শ তো মনে হয় গভীর ঘুমে। জেগে গেলে লুকিয়ে পড়তাম। যাই, চুপচাপ কাজ সেরে ফেলি, আমাকে আবার পালাতে হবে। রিম স্পর্শর কাছে এসে হাঁটু গেড়ে বসলো ফ্লোরে। তারপর স্পর্শর পিঠে একটু একটু করে মলম লাগানো শুরু করলো। স্পর্শ একটু নড়ে এদিকে ফিরে শুল। রিম ভয় পেয়ে চোখ বড় করে রোবটের মতো বসে থাকলো চুপচাপ। তারপর নিঃশ্বাস ফেলে আবারও মলম লাগানো শুরু করলো সে। স্পর্শর মুখটা খুব কাছ থেকে দেখছে আজ রিম। ল্যাম্পশেডের হালকা আলোয় স্পর্শের মুখটা রঙিন হয়ে আছে। সুন্দর, তবে একটু রাগী আর বেপরোয়া লোকটা, এই আর কি। রিম উঠে দাঁড়িয়ে স্পর্শর গায়ে কম্বলটা আবারও টেনে দিয়ে চলল। এইবার ভয় করছে। আসার সময় লাফটা দিতে ভয় কম লেগেছিল, কিন্তু এখন দেখি বেশি ভয় করছে। আল্লাহ মাফ করে দিও, এই 2 বিল্ডিংয়ের ফাঁক দিয়ে না আমি পড়ে যাই আবার। রিম উল্টে পাল্টে কোনো মতে তার বারান্দায় আসলো, তবে ঘুরে ফিরে আবারও সেই পায়ে ব্যথা পেল, যার কারণে পা ধরে সে মুখে হাত দিয়ে বসে পড়েছে মাটিতে। এই অসভ্য লোকটার ভালো করতে গিয়ে কিনা এত কষ্ট করতে হলো আমাকে। পা শেষ আমার, হাঁটতেও পারবো কিনা শিওর না আমি। পরের দিন ঠিক ভোর 4:30টার সময় স্পর্শর ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে গায়ের থেকে কম্বল সরিয়ে পা নিচে ঝুলিয়ে বসলো সে। সারা গায়ের থেকে মলমের গন্ধ আসছে আর ব্যথাও কম লাগছে। কেন? স্পর্শ গায়ে হাত বুলিয়ে হালকা চিপচিপা মলমও পেল। তারপর সাথে সাথে সে দরজার দিকে তাকালো। কাল রাতে যে অফ করেছিল এখনো তো অফই আছে, তাহলে মলম আসলো কোত্থেকে? স্পর্শ বিছানা থেকে নেমে ভাবতে থাকলো, মলম লাগালো কে? দরজা তো আটকানো, আর সে তো মলম লাগায়নি কাল রাতে, শুধু ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। স্পর্শ ভাবতে ভাবতে বারান্দায় আসলো। এসে দেখলো বারান্দার একটা ফুলের টব এলোমেলো হয়ে আছে। স্পর্শ সেটা ঠিক করে রাখতে গিয়ে দেখলো একটা কানের দুল তার পাশে পড়ে আছে। দুলটা হাতে নিয়ে এপাশ ওপাশ করতে স্পর্শর চোখ কপালে উঠে গেছে। আরে, এটা তো রিমের কানের দুল, আমার বারান্দায় কেন? কিভাবে? টপটাও এমন করে পড়ে আছে, আবার আমার গায়ে মলম। তার মানে কি রিম কাল রাতে আমার রুমে এসেছিল? মাই গড! স্পর্শ মাথায় হাত দিয়ে দেয়ালের সাথে লেগে গেল। রিম এরকমটা করতে পারে? এটা তো আমি বিশ্বাসই করি না। স্পর্শ জলদি করে তার রুমে এসে সব জায়গায় খুঁজলো,
কিন্তু তাও কিছু পেল না। ইস, এটা যদি একবার জানাতো পুরো রুম সাজিয়ে রাখতাম তার জন্য। আমার রিম আমার এত কেয়ার করে, আমি খুশি কি করে সেলিব্রেট করব। রিম চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠেছে ভোর 5টার দিকে। তারপর কোনো রকম ঘুমের ঘরে মুখ ধুয়ে এসে ওড়না মাথায় পেঁচিয়ে বারান্দায় এসে দাঁড়ালো, কিন্তু নিচে স্পর্শ নেই। ও আমি তো ভুলেই গেছিলাম ওনার শরীর খারাপ, হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। রিম চলে যাওয়ার জন্য পেছন ফিরতেই নিজের বারান্দায় স্পর্শকে দেখে এক চিৎকার করলো। স্পর্শ ওর মুখ ধরে বলল, ভয়ের কিছু নেই, আমি আমি রিম একটু পিছিয়ে গিয়ে বলল, কোন সাহসে আপনি আমার বারান্দায় আসলেন? আপনাকে এত সাহস কে দেয়? স্পর্শ মুচকে হেসে একটু এগিয়ে এসে বলল, তাহলে তোমাকে কে সাহস দিল কাল রাতে আমার বারান্দায় যাওয়ার? শুধু তাই নয়, আবার আমার রুমেও যাওয়ার? রিম তোতলাতে তোতলাতে বলল, মিথ্যে বলেন কেন? মিথ্যা? স্পর্শ রিমের কানের পেছনে হাত নিয়ে ওকে কাছে টেনে আরেক হাতে বাকি কানের দুলটা ঝুলিয়ে দেখিয়ে বলল, তাহলে তোমার এই কান খালি কেন? আর তোমার এই বাকি দুলটা কোথায়? আমার বারান্দায় গেল কি করে সেটা? হ্যাঁ, বুঝলাম না তো রিম, সহজ করে বলো। রিম কানের দুলটা ছো মেরে নিয়ে একটু দূরে সরে পড়ল। ওই আসলে তামিম দুলটা ভুলে ওইদিকে ছুঁড়ে মেরেছে। আমি আপনার বারান্দায় যাব কি করে? এটা কি পসিবল নাকি? আর আমার দরকারও পড়ে নাই। পসিবল তো অবশ্যই, যেমন আমি এখন আমার বারান্দা থেকে তোমার বারান্দায় আসলাম, তেমনি তুমিও পেরেছো। মিথ্যে কথা বাদ দিয়ে চলে যান এখান থেকে, আপনার 5 মিনিট সময় শেষ। স্পর্শ রিমের হাত জোড়া ধরে টান দিয়ে বলল, থ্যাঙ্কস এতটা কেয়ার করার জন্য। রিম চুপ করে থাকলো। স্পর্শ তার বারান্দায় চলে গেছে। আবার রিম জলদি করে কানের দুলটা পড়তে পড়তে রুমের ভেতর চলে গেল আবারও। স্পর্শ মুচকি হেসে ডাইনিংয়ে এসে বসলো। আখি সকালের নাস্তা বানাচ্ছে। মা স্পর্শের পাশে বসে বললেন, কি রে, এমন হাসির কি কারণ? আমার ছেলেকে এই প্রথম এমন হাসতে দেখলাম, কলিজাটা জড়িয়ে গেল রে। যাই হোক, কাল রাতে ডিনার করতে আসিসনি কেন তুই? খিদা ছিল না। এখন পেট পুড়ে খাবি, এবার বল এরকম হাসতেছিস কেন? না, এমনি কিছু না। বাবা কোথায়? তোর বাবা ঘুমাচ্ছে, আজ দেরি করে অফিস যাবে। আচ্ছা। কিরে রিম, এমন পা কাঁপিয়ে হাঁটতেছিস কেন? কি হয়েছে তোর পায়ে? না আসলে পড়ে গেছিলাম তো, তাই পায়ে একটু ব্যথা লাগছে। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। কলিং বেল বেজে উঠল হঠাৎ। তামিম বাথরুম থেকে বেরিয়ে প্যান্ট এক হাতে ধরে চলল দরজা খুলতে। বাসার দরজা খোলার দায়িত্ব সব সময় তার। রিমঝিম টিভি চালিয়ে সোফায় পা তুলে বসে দেখতে লাগলো। তামিম দরজা খুলতেই দেখলো স্পর্শ পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা কিসের যেন ডালা সাজানো। মা রান্নাঘর থেকে বেরিয়ে মেইন দরজার দিকে উকি দিয়ে দেখে বললেন, কে এসেছে রে তামিম? স্পর্শ ভাইয়া। কথাটা শুনে রিম হক চকিয়ে ঠিকঠাক হয়ে বসে পড়েছে। ততক্ষণে মা হাত মুছে এগিয়ে এসে বললেন, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। স্পর্শ ডালাটা হাতে নিয়ে ভেতরে ঢুকে রিমের দিকে তাকালো একবার। রিম সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। স্পর্শ সোফায় বসে বলল, এই ডালাটা রিহাবের জন্য পাঠিয়েছে মা আর বাবা। এঙ্গেজমেন্টে পড়বে যে সেই শেরওয়ানিটা, সাথে একটা ব্রুজও আছে। এসবের কি দরকার ছিল? আমরা তো আখের জন্য সহ শাড়ি পাঠাতাম, আবার তোমরা কিনতে গেলে কেন? আসলে আমাদের নিয়ম হলো মেয়েরা দেবে যদি মেয়েদের আর্থিক অবস্থা ভালো হয় তবে, আর বাবা তো এই সুযোগ হাতছাড়া করবেন না, তাই দিয়ে দিলেন। আচ্ছা বসো, আমি চা নাস্তা আনছি। তামিমও তার মায়ের পিছু পিছু চলে গেল। রিম পালাতে যেতেই স্পর্শ ওর ওড়নার শেষ অংশ ধরে ফেলল। রিমের তো ভয়ে গলা শুকিয়ে গেছে। সাথে সাথে রিম ভ্রু কুঁচকে বলল, সেই ভাগ্য আপনার নেই, কোনোদিন হবেও না। আরে রিম, চা বানিয়ে দে, আমি তরকারি রান্না করতেছি। স্পর্শ দাঁত কেলিয়ে বলল, দেখলা তো, স্বয়ং তোমার আম্মু বললো বানাতে, এবার তুমি কি করবে? রিম আর কি করবে, চলে গেল রান্নাঘরের দিকে। চুপচাপ চা বানিয়ে স্পর্শর সামনে এসে হাজির সে। সাথে তামিমও আছে। তামিমের হাতে বিস্কিটের বাটি। রিম স্পর্শর হাতে চায়ের কাপ দিয়ে চলে গেছে। স্পর্শ চায়ে চুমুক দিয়ে মুচকে হাসল। রিমের মতনই মিষ্টি চা, আর চায়ের স্বাদটাও অন্যরকম। এত ভালো একটা ফ্লেভার যে স্পর্শ চোখ বন্ধ করে ফেলল আবেগে।
তামিম স্পর্শর পাশে বসে বিস্কিট একটা মুখে দিয়ে ফিস ফিস করে বলল, রিমাপুর চায়ের স্পেশালি কি জানো? কি? এলাচ 3টে দেয় সব সময়, আমি দেখেছি। কাউকে বলবো না কিন্তু। আচ্ছা, কাউকে কমুনি। রিম নিজের রুমে এসে বসে আছে। যতক্ষণ না স্পর্শ যাবে ততক্ষণ সে রুম থেকে বের হবে না। তামিমের আম্মু রান্না নিয়ে প্রচুর ব্যস্ত। তামিম দুপুরের আগেই ভাত খায় বলে মা ওকে ডাকলেন রান্নাঘরে এসে ওনার হাতে খেতে যাওয়ার জন্য। তার আর বাইরে বেরিয়ে এসে ওকে খাওয়ানোর সময় নেই। রিমঝিমের যেন কি হলো, রুম থেকে বেরিয়ে হচ্ছে না। রিম গালে হাত দিয়ে নিজের চুড়িগুলো দেখছে। বোরিং লাগলে সে নিজের চুড়িগুলো দেখে বসে বসে। এখনও তাই করছে। হঠাৎ দরজা লাগানোর আওয়াজ পেয়ে পেছন ফিরে তাকালো সে। স্পর্শ ওর রুমের দরজা লাগাচ্ছে ভেতরে ঢুকে। রিমঝিমের মনে হলো কেউ ওকে খুন করতে আসছে। এক লাফ দিয়ে চেয়ার থেকে উঠে সে রুমের এক কোণায় চলে গিয়ে বলল, আপনি তো দরজা লাগাচ্ছেন কেন? বলবো, কিন্তু তুমি যদি এখন মা বলে চিৎকার না করো তবেই। রিম একটা নিঃশ্বাস ফেলে বলল, বলুন। স্পর্শ এগিয়ে আসতে আসতে পেছনে লুকিয়ে রাখা এক প্যাকেট সামনে এনে ধরল। রিম প্যাকেটটার দিকে তাকিয়ে আছে। স্পর্শ কাছে এসে প্যাকেটটা রিমের হাতে ধরিয়ে দিয়ে ভেতর থেকে একটা ওড়না বের করলো নিজে নিজেই। ওড়নাটার নিচ প্রান্তে রং বেরঙের পমপম আটকানো। ওড়নার রং গাঢ় গোলাপি, তবে পমপমগুলো ভিন্ন রঙের। স্পর্শ ওড়নাটা মেলে রিমঝিমের মাথায় পরিয়ে দিয়ে বলল, জানো সবসময় তোমাকে ওড়না গিফট করি কেন? রিম নির্বাক হয়ে মাথা উঁচু করে স্পর্শের দিকে চেয়ে আছে। স্পর্শ ওড়নাটা ঠিক করতে করতে বলল, কারণ তোমাকে ঘোমটা দেওয়া অবস্থায় অনেক সুন্দর লাগে। যে সুন্দরের ব্যাখ্যা আমি দিতে পারবো না, তবে অনুভব করতে পারি। যতবার তোমার মাথায় ঘোমটা দেখি ঠিক ততবারই মনে আবার ভালো লাগার সৃষ্টি হয়। মন চায় 5 মিনিট নয়, সারাটা জীবন ধরে তোমাকে সামনে দাঁড় করিয়ে দেখতে থাকি। তোমার ওই মুখ যেটা ঘোমটার ভেতর লুকানো, আমার ভাবতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যে যদি তুমি কখন আমার স্ত্রী হও, সেদিন বিয়ের রাতে লাল টুকটুকে নেটের ঘোমটাটাই তোমাকে কতই না সুন্দর লাগবে। পরনে থাকবে লাল একটি বেনারসি, 2 হাতে থাকবে 2 ডজন লাল চুড়ি, কপালে তোমার ওই চিকন ভ্রুর মাঝখানটায় থাকবে একটি লাল টিপ। টিপটা আবার স্টোন আটকানো থাকবে, কানে থাকবে সোনার কানের দুল, আর গলায় হালকা পাতলা একটা সোনার নেকলেস, পায়ে লাল আলতা, সোনার একটি পায়েল। মোট কথা সেদিন তুমি লালের লাল সাজবে, আর আমিও। আদৌ সেদিন আসবে কিনা জানি না, তবে তোমাকে সেই বেশি দেখার খুব শখ আমার। রিম গায়ের থেকে ওড়নাটা সরিয়ে বলল, হ্যাঁ, যেদিন আমার বিয়ে হবে আরেকটা ছেলের সাথে, সেদিন না হয় দেখে নিন। বারান্দায় 5 মিনিটের জন্য দাঁড়াবো না হয়। স্পর্শ রিমের গায়ে ওড়নাটা আবারও জড়িয়ে ওকে কাছে নিয়ে এসে বলল, তুমি আমার হবে না তো কারোর হবে না। আমি কুমার থাকবো তো তুমিও চিরকুমারী থাকবে। কেউ তোমাকে বিয়ে করতে আসলে সে কবুল বলার আগে উধাও হয়ে যাবে। স্পর্শ ইস্তিয়াক তোমাকে কথা দিয়েছে। রিম কপাল কুঁচকে বলল, তবে আপনিও হবেন না? আমি হব কিনা সেটা জোর দিয়ে বলতে পারি না, কারণ তুমি তো তুমি। তোমার বাবা আর ওই ভাই রাজি হলেও তুমি রাজি হবে না, আর তাই আমি আমাদের বিয়ের স্বপ্ন দেখি না। সো এখন আমার ওড়নাটা পরে থাকো, ভাল লাগছে অনেক। স্পর্শ মুচকি হেসে রিমের হাত ছেড়ে দিয়ে পকেটে হাত ঢুকিয়ে চলে গেল দরজা খুলে। রিম থ হয়ে দাঁড়িয়ে আছে এক জায়গায়। এই লোকটা আমাকে কথা শুনিয়ে চলে যাওয়ার পর আমার আর কিছু বলার থাকে না কেন? মনে হয় শরীর অবশ হয়ে যায়, এরকম কিছু। রিম ওড়নাটা খুলে রেখে দিল। স্পর্শ রিমদের বাসা থেকে বের হতেই কল আসলো রিমনের। রিমন হলো রিমঝিমদের ক্লাসের স্টুডেন্ট। সে রিমঝিম কি করে না করে সেসবের খবর দেয় স্পর্শকে। তো এখন সে খবর দিতে ফোন করেছে যে তাদের ব্যাচ পিকনিকে যাবে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। তো রিমঝিমও নাকি নাম দিয়েছে তাতে। স্পর্শ মুচকি হেসে বলল, সেই ভার্সিটির এক্স স্টুডেন্টরা যেতে পারবে তো? হ্যাঁ ভাইয়া, তুমিও জয়েন হও। অবশ্যই, কেন নয়। স্পর্শ একগাল হাসি দিয়ে তার বাসায় চলে গেল। ওদিকে রিম তো মহা খুশি। সে একদিনের জন্য স্পর্শর থেকে দূরে থাকবে। সবকিছু থেকে দূরে সে একটু শান্তিতে ঘুরতে যাবে। সে তো আর জানে না স্পর্শ বুকিং দিয়ে রেখেছে আগে থেকেই। এই সপ্তাহের শেষে মানে শুক্রবারে হতে চলেছে রিহাব আর আখির এনগেজমেন্ট। সবকিছু বন্দোবস্তের কাজ করছে আখিরা। রিহাবেরা জাস্ট আংটি অ্যারেঞ্জ করবে। আসাদুজ্জামান চান যেন তার মেয়েকে তিনি এমনভাবে বিয়ে দেন
যেন এই মহল্লার প্রতিটা মানুষ বলে আখির মতো ধুমধাম করে বিয়ে আর এখানে কারো হয়নি। রিম দুপুরের ভাত খেয়ে নিজের রুমে এসে স্পর্শের দেয়া ওড়নাটা ওলট পালট করে দেখতে দেখতে ওর কথা মনে পড়ল কাল রাতে স্পর্শের এমন অবস্থার কথা। আচ্ছা, ওনাকে তো জিজ্ঞেস করেছিল যে ওনার এমন হাল হলো কি করে। রিম জলদি করে জানালার পর্দা সরাতে গিয়ে ওর মনে পড়ল এখন যদি জিজ্ঞেস করি তাহলে বলবে আমি জানি কেমনে ওনার শরীরে ক্ষত। ধুর, থাক, জানতে হবে না আমার এত। উনি যে বখাটে নিশ্চয়ই কারোর সাথে মারপিট করে এসছে, আবার কোনো মেয়ের চক্করে পড়েছে কে জানে। আমার কি, আমাকে বন্দি জীবন থেকে মুক্তি দিলেই হলো, আর কিছু চাই না আমি। স্পর্শ সিগারেট একটা ধরিয়ে চায়ের দোকানটার সামনে বসে আছে। রিপন ওর পাশে বসে আছে মাথায় ব্যান্ডেজ নিয়ে। সে একবার একদিকে তাকাচ্ছে, আবার মাঝে মাঝে স্পর্শর দিকেও তাকাচ্ছে। তার কিছুক্ষণ পর সে মুখ খুলল কথা বলার জন্য, যা এতক্ষণ ধরে তার পেটে ঘুরছিল। আচ্ছা স্পর্শ ভাই, আপনি জাকির চাচার দলবলে মারতে গেলেন কেন? শুধু শুধু এখন তারা আপনার শত্রু হয়ে গেল। আমার প্রাণের বন্ধুকে মারার জন্য উঠে পড়ে লেগেছে তারা, তাদের আমি এত সহজে ছেড়ে দেবো? কিন্তু লাভ তো হলো না। জাকির চাচা তো সেই ঘুরে ফিরে আবার প্রতিশোধ নিতেই আসবে তখন। পরেরটা পরে, আমি কখনো ভবিষ্যৎ নিয়ে ভাবি না। দেখলেন না রিমকে আমার করে পাবো কিনা সেটা পর্যন্ত ভাবি না আমি। আর জাকিরা তার দলবল কি করছে তার কাছে। কথাটা বলে স্পর্শ আটকে উঠল। রিপন চোখ বড় বড় করে চেয়ে বলল, আমি যেটা ভাবছি আপনিও সেটা ভাবছেন না তো স্পর্শ ভাই? স্পর্শ হাত থেকে সিগারেটটা ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। জাকির চাচা নিশ্চয়ই যখন জানবে সে রিমকে পাগলের মতো ভালোবাসে, তখন রিমের ক্ষতি করার চেষ্টা করবে। দেখছেন ভাই, আশিকের জন্য আপনি নিজের বিপদ তো আনলেনই, সাথে করে রিম ভাবিরও বিপদ আনলেন। মাইয়া মানুষ, যদি কোনো বিপদ হয়। না, রিমের কিচ্ছু হবে না। আমি থাকতে কেউ ওর গায়ে একটু আঁচও করতে পারবে না। আমি সবসময় ওর সাথে ছায়ার মতন থাকবো। স্পর্শ রিমের বারান্দার দিকে তাকিয়ে এবার সামনে রাস্তাটার মোড়ে ফিরতেই দেখল রিম একটা মেয়ের সাথে হাসতে হাসতে দূর থেকে আসছে। দুপুর 3টা বাজে তখন। এই সময়ও কোথা থেকে আসছে? স্পর্শ হনহনিয়ে সেদিকে ছুটল। রিমের সাথে থাকা ওই বাসার অনু এক ছোটে পালালো। স্পর্শকে সে প্রচুর ভয় পায়। রিম অনুর চলে যাওয়ার কারণ বুঝতে পারল না। এই মেয়েটা কখনো বলে কয়ে যায় না, কিন্তু পরেই স্পর্শকে দেখে সে নিজেও দাঁড়িয়ে পড়ল শেষমেশ। স্পর্শ কাছে এসে বলল, কই গিয়েছিলে? আপনাকে বলতে হবে? হ্যাঁ, বলতেই হবে। না, বলবো না, পথ ছাড়ুন আমার। স্পর্শ রেগে গিয়ে এক ধমক দিয়ে বলল, সোজা উত্তর দিতে পারো না তুমি? না, পারি না। ধমক দিচ্ছেন কেন? আমি আপনার ধমকে ভয় পাই? স্পর্শ রিমের হাতের কবজি শক্ত করে ধরে টানতে টানতে একটা বাসার কোনায় নিয়ে আসলো। এটা কি আবার? আশেপাশের মানুষ কি বলবে? আপনি এমন করছেন কেন? শোনো রিমঝিম, এখন থেকে কোথাও গেলে আমাকে জানিয়ে তারপর যাওয়া, ওকে? আমাকে বন্দি রাখতে রাখতে এখন এইটুকু স্বাধীনতাও কেড়ে নিয়ে নেবেন? হ্যাঁ, নেব। খুব জোরে কষিয়ে চড় দিয়ে ইচ্ছে করছে, বাট দিব না। আপনার স্বভাবের সাথে আমি খুব ভালো মতন পরিচিত। না জানি কি না কি করে ফেলেন, তাই আর চড়টা মারলাম না। কিন্তু তাই বলে এই নয় যে আপনি আমাকে চড় দিতে বাধ্য করবেন। ডেইলি একটা না একটা ড্রামা ক্রিয়েট করেন। চড় দাও, এখন কাউন্ট করবো না, বাট আমার কথা তোমাকে রাখতেই হবে। রিম দাঁতে দাঁত চেপে চর মেরে দিয়ে বলল, আপনি খুব খারাপ। স্পর্শ মুচকি হেসে রিমের পাশ দিয়ে হাত নিয়ে ওয়ালে রেখে বলল, আর মাত্র 7টা বাকি। রিম চোখ কপালে তুলে বলল, আপনি না বললেন কাউন্ট করবেন না? স্পর্শ দুষ্টু করে একটা হাসি দিল, তারপর নিজের চাপা দাড়িতে হাত বুলাতে বুলাতে বলল, স্পর্শের স্বভাবের সাথে নাকি তুমি খুব ভালোভাবে পরিচিত, তাহলে কি করে বিশ্বাস করলে আমার কথা? রিম রেগে স্পর্শ বুকে কিল ঘুষি যত পারলো মারলো, তারপর হাঁপিয়ে গিয়ে বলল, শুনুন, আমি বাসায় যাব। ঠিক আছে, যাও, আর 7টা কিন্তু। রিম আর পেছনে তাকালো না, দৌড়ে বাসায় ফিরে গেল সে। এরকম চিটার লোক আর দেখেনি সে আগে। দেখবো বাকি করে, গত 3 বছর ধরে তো এই লোকটাই জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে আমাকে। কবে মুক্তি পাবো কে জানে?
স্পর্শ ফেরত আসলো রিপনের কাছে। রিপন গরম গরম চা খেতে খেতে বলল, ভাই এতই যখন ভালোবাসেন করে ফেলেন একটা চাকরি, তাহলেই তো হয়। মেয়ের বাপ ভাই খুশি তো মেয়েও খুশি। না রে রিপন, আমি চাই রিম যেন আগে থেকে আমাকে ভালোবাসে, পছন্দ করে। ওর সম্মতি দেখার পরেই চাকরি যুদ্ধে নামবো, তার আগে না। তাহলে রিমকে জানান যে আপনি ওনার মতামত পেলে চাকরি করবেন। আর রিম বলবে তাহলে চাকরি পেয়ে নিন, বিয়ে করে ফেলি, এতই সোজা। রিমকে আমি খুব ভালো মতন চিনি, ও সোজাসুজি বলে দেবে চাকরি করলেও কি না করলেও কি। হ্যাঁ আরে ভাই একবার তো বলে তো দেখেন। আচ্ছা বলবো একদিন, যেদিন ওর মুড ভালো থাকবে সেদিন বলে দেবো। রিম কলিং বেলের চাপ দিয়ে দাঁড়িয়ে আছে। তামিম সোফা থেকে নেমে দরজা খুলতেই রিম হনহনিয়ে নিজের রুমে চলে গেল। তামিম বুঝলো হয়তোবা স্পর্শ বকেছে ওকে, কারণ রিমের এমন মেজাজের কারণ সবসময় স্পর্শ, তাই মহল্লার সবাই জানে। রিম বিছানায় এসে বসতেই কল আসলো তমার। কাল সকাল 10টায় বাস ছাড়বে ভার্সিটির সামনে থেকে। রিম যেন জলদি আসে সেটা বলার জন্য তমা ফোন করেছে ওকে। রিম কিছুক্ষণ আগে হয়ে যাওয়ার সব ঘটনা ভুলে জামা চয়েস করা শুরু করলো, যেটা সে কাল পরে যাবে। একটা কমলা রঙের জামা বেছে নিল সে। জামাটায় গোলাপি রঙের কিছু ফুল প্রিন্ট করা। তারপর চুড়ির আলনায় চোখ বুলিয়ে নিল যে কমলা রঙের চুড়ি কোন খাঁজটায় আছে। ব্যাস সব রেডি। এবার আমি যাই, একটু ছাদ থেকে ঘুরে আসি। আজ কিচ্ছু ভাল লাগছে না। যেতে যেতে হঠাৎ মাথায় কিসের যেন বুদ্ধি আসলো ওর। তামিম চিপসের প্যাকেট কোলে নিয়ে বসে টিভি দেখছে, আর মা নিজের রুমে দুপুরের ঘুমাচ্ছেন। বাবা আর রিহাব অফিস থেকে ফেরেনি এখনো। রিমঝিম রান্নাঘরে গিয়ে টি ব্যাগ একটা নিল আর গুঁড়ো দুধের মিনি প্যাকেটটা নিয়ে চলল। যাওয়ার সময় তামিমকে বলল ওর কার্টুন শেষ হলে টেবিলের উপরে থাকা ফ্লাক্সটা নিয়ে যেন ছাদে দিয়ে আসে। রিম ছাদে এসে এক কোণায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। বেশ ভালো লাগছে, এই জন্যই তার এই সময়টা ছাদে আসা হলো। রিমদের ছাদে তেমন ফুল না থাকলেও স্পর্শদের ছাদে ফুলে ভর্তি। ছাদে থাকা সবগুলো ফুল স্পর্শদের। ওদের ভাড়াটিয়ারা বারান্দায় ফুল গাছ রেখেছে। ছাদে একান্তই স্পর্শরা গাছ লাগাবে, এইটাই নিয়ম। তো রিম চুপি চুপি এসে হাত বাড়িয়ে ওই ছাদ থেকে অনেক কষ্টে এক গাদা ফুল নিয়ে ওদিকে তাকানো অবস্থায় এক দৌড় দিল। হঠাৎ স্পর্শর বুকে ধাক্কা খেয়ে সে ধুম করে পড়ে গেল ছাদের উপর। স্পর্শ কপাল কুঁচকে বলল, চুরি করা হচ্ছে। রিম ফুলটা লুকিয়ে ওড়না ঠিক করে উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর একটু দূরে গিয়ে বলল, না মানে এটা তো আসলে এমনি। স্পর্শ মুচকি হেসে বলল, সব তো তোমারই, আর কোনো ফুল লাগবে নাকি বলো, এনে দিচ্ছি। আমি কখন কোথায় থাকি আপনি সবসময় বুঝে যান কি করে বলুন তো? স্পর্শ হাত বাড়িয়ে ওদের ছাদ থেকে একটা গোলাপ ফুল নিতে নিতে বলল, তোমাদের পাশে দিয়ে বলো আমার সাথে কথা বলে, শুধু বলতে চাও না তুমি। আপু, রিম আর স্পর্শ একসাথে ছাদের কোণার দিকে তাকালো। তামিম হাতে ফ্লাক্স নিয়ে চোরের মতো দাঁড়িয়ে আছে সেখানে। রিম কাছে গিয়ে ওর হাত থেকে ফ্লাক্স নিতেই স্পর্শ পাশে দাঁড়িয়ে পড়ল। কি শালাবাবু, কি আনছো? তামিম দাঁত কেরিয়ে বলল, গরম পানি। আপু চা খাবে তো? এই চুপ, তোকে বলছি না ওনার সাথে কোনো কথা বলবি না। আমাকে মানা করো, তুমি নিজেও তো কত কথা বলো, আর আমি বললেই দোষ। রিম বোকা বনে গেছে। স্পর্শ হাসতে হাসতে শেষ। রিম চুপচাপ ছাদের শেষ প্রান্তে গিয়ে ফ্লাক্সের ভেতর গুঁড়ো দুধ আর টি ব্যাগ ঢুকিয়ে ছিপি আটকালো। তার কিছুক্ষণ পর ছিপিতে চা ঢেলে মুখে দেওয়ার আগেই স্পর্শ সামনে এসে বলল, আমাকে দিবা না? রিম মুখ লাগিয়ে ফেলে বলল, ও সরি, মুখ লাগিয়ে ফেলেছি। স্পর্শ তাও ওর হাত থেকে চায়ের ছিপিটা নিয়ে চা খেতে শুরু করে দিল। রিম এবার প্রচুর রেগে গেছে, তার বিকালের মজাটাই নষ্ট করে দিল। স্পর্শ মুখটা বাঁকিয়ে বলল, চিনি দাওনি? গুঁড়ো দুধে চিনি থাকে, আমি এক্সট্রা চিনি দিই না। এই জন্যই তোমার মেজাজটা খারাপ থাকে সব সময়। এখন থেকে বেশি করে চিনি দিবা, দেখবো মন মেজাজ দুটোই ঠিক আছে। চিনিতেই চায়ের আসল স্বাদ। আর রইল কথা চিনি খাওয়ার, এখনো সময় আছে, চিনি খেয়ে নাও ভালো করে, না হলে পরে কিন্তু ডায়াবেটিস হলে আরও একটু খেতেও পারবা না। আমার ডায়াবেটিস হবে সেটা সিওরিটি দিচ্ছেন কি করে? কারণ তোমার বাবার ডায়াবেটিস, আর ডায়াবেটিস বংশগত হয়। আপনার সাথে কথা বলেই বেকার। রিম চলে যেতে নিতে স্পর্শ রিমের হাত ধরে ফেলে বলল,
এই রিম, চা খাবে না? ওই যে আপনি মুখ লাগিয়েছেন, আমি খাবো না। তবে খেতে তো তোমাকে হবেই। কি জোর করে আপনার মুখের এটু করার চা আমাকে খাওয়াবেন আপনি? রিম খুব ভালো করেই জানে স্পর্শ যেটা বলে ঠিক সেটাই করে, তাই সে একটু কাছে এসে স্পর্শর হাত থেকে ছিপিটা ফেলে দিল কোনো রকমে। এবার কি করে আপনার মুখের চা খাওয়াবেন বলেন তো? স্পর্শ ভ্রুটা নাচিয়ে রিমকে কাছে টেনে পড়ল। চাইলে এখন কিস করতে পারি, বাট করবো না, মুড নেই। কথাটা বলে স্পর্শ চলে গেল। রিম প্রতিবারের মতো থ হয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটা একবার এক কথা বলে যে আমার আর প্রতি উত্তরে কিছু বলার থাকে না। আজীব একটা লোক। রিম ভাবতে ভাবতে শেষ। কাল সে সম্পূর্ণ স্বাধীনতায় বাঁচবে, স্পর্শর থেকে দূরে নিজের মন মতো থাকবে। আহা, শান্তি আর শান্তি। কি রে স্পর্শ, ব্যাগ প্যাক রেডি করছিস কেন? কোথাও যাবি নাকি? কাল পিকনিকে যাব। ও মা, কোথায়? নরসিংদীতে। আমার ফ্রেন্ডরা সব যাচ্ছে, ভাবলাম আমিও যাই। ও আচ্ছা, সাবধানে যাস, অনেকদিন ঘুরতে যাস না, এবার একটু মনটাকে শান্তি দিয়ে আয়। পরের দিন সকাল সকাল রিম ভার্সিটিতে এসে হাজির। কি আনন্দ! আজ তার মনে কি আনন্দ আর আনন্দ। এক এক করে সবাই বাসে উঠেছে। রিম তো আমার হাত ধরে বাসের দিকে চলল। বাসের একদম পেছনে এসে রিম আগে ভাগে জানালার পাশের সিটটা দখল করে ফেলেছে। তমাও বসতে নিতেই কাউকে দেখে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কি রে তমা, বসছিস না কেন? মানে তুই বস না, আমি ওর পাশে বসি। মানে কি, আর কি সিট খালি আছে যে তুই আরেক জায়গায় বসার কথা বলতেছিস? তমা নিমিষেই উধাও। রিম ব্যাপারটা বুঝলো না। সে উঠতে যেতেই ওর পাশে এসে বসে পড়লো একজন সুদর্শন পুরুষ। পরনে ডিপ ব্লু কালারের হুডি, চোখে আবার চশমাও দেখা যাচ্ছে, কোলে একটা ব্যাকপ্যাক। এ কি, কে আপনি? তমা কোথায়? তমা? স্পর্শ সানগ্লাসটা খুলে রিমের দিকে তাকাতেই রিমের তো চোখ কপালে। সে একটু পিছিয়ে গিয়ে বলল, আপনি আপনি এখানে কি করে? তুমি আমার থেকে যতই লুকোনোর চেষ্টা করবা ততই আমি তোমার কাছে থাকবো, বুঝলা খুকি? স্যার ম্যাডাম দেখুন না, কোথাকার কে এসে আমাদের ফার্স্ট ইয়ারের বাসে উঠে পড়েছে। স্যাররা তখন তাদের জন্য রাখা আলাদা মাইক্রোতে উঠেছিল। একজন স্যার পেছন ফিরে বললেন, আরে এটা তো স্পর্শ, এক্স স্টুডেন্ট। রহিম স্যার, ও আমাকে রিকোয়েস্ট করেছিল বলে ওর নামও দিয়েছি। আর রিম নাকি ওর বোনের ননদ, তাই ওকে ওর বোনের জামাই বলেছে রিমের খেয়াল রাখতে। আর তাই সে রিমের এজ গার্ডিয়ান হয়ে সেই বাসে উঠেছে। সমস্যা তো দেখছি না। ম্যাডামের কথা শুনে রিম মনে হয় জ্ঞান হারাবে। সে ভয় ভয় চোখে স্পর্শর দিকে তাকালো। সে খুব ভালো করে জানে স্পর্শ সব মিথ্যা বলে ম্যাডামকে ভুল বুঝিয়েছে। আজকের দিনটা আবার পুরো নষ্ট করে ছাড়বে। স্পর্শ একটু চেপে চেপে বসছে। রিম বিরক্তি নিয়ে চোখ বড় করে তাকায় বারবার। শেষে এমন বিরক্ত হলো যে কেঁদেই দিল বাচ্চাদের মতো। স্পর্শ তো রীতিমতো অবাক, তব্ধা হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে বলল, ওকে সরি, আমি একটু সরে বসছি, তাও কেঁদো না। স্পর্শ একটু সরে বসলো। রিম কান্না থামিয়ে জানালার দিকে ফিরে বসেছে এবার। স্পর্শ মনে মনে ভাবল, কি মেয়ে রে বাবা, কান্না দিয়ে কাবু বানাই দিল আমাকে। রিম আর চোখে স্পর্শর দিকে তাকালো একবার। স্পর্শ সিটে হেলান দিয়ে রিমকে দেখে যাচ্ছে মন দিয়ে। এত গাছ থেকে দেখা তো সৌভাগ্যের ব্যাপার তার কাছে। রিম আবারও মুখ ফিরিয়ে নিয়ে মাথায় হাত দিয়ে একটু শোয়ার চেষ্টা করলো সিটে। ঘুমালে ভালো হতো, কিন্তু না, কিছুতেই না। এমনও হতে পারে ঘুম থেকে উঠে দেখলাম লোকটার কাছে আমি। এটা হতে দেব না, তার চেয়ে বরং জেগেই থাকি। বেশি দেরি তো আর হবে না নরসিংদী যেতে। দুপুর 1টা বাজে। স্পর্শ হাত একবার সামনে আনছে, আবার লুকিয়ে পকেটে ঢুকাচ্ছে। কারণটা হলো রিম একদম ওর বুকের সাথে লেগে গেছে গভীর ঘুমে। আর সে হাত দিয়ে ওকে ধরবে নাকি ধরবে না তাই ভেবে যাচ্ছে। কারণ পথের যে অবস্থা, যে কোনো সময় রিম পড়ে যেতে পারে। স্পর্শ ঠিক যখনই ধরলো তখনই রিম জেগে গেল। আর দ্রুম করে দূরে সরতে যেতেই মাথায় একটা বড় রকমের বাড়ি খেল সে। মাথা মুছতে মুছতে চুপ করে থাকলো সে। স্পর্শ ভ্রু কুচকে বলল, হলো তো, আমাকে এত ঘৃণা করতে করতে এখন নিজে ব্যথা পেলে, আরো করো ঘৃণা।
রিম মাথা মুছে ঠিকঠাক হয়ে বসে নিজেই নিজেকে গালি দেওয়া শুরু করলো, কারণ সে শপথ করেছিল সে ঘুমাবে না। তারপরও যে কিভাবে ঘুমিয়ে পড়লো সে একদমই বুঝতে পারছে না। ধুর। রিম চুপচাপ জানালার দিকে ফিরে বসে আছে। হঠাৎ স্পর্শ সিট থেকে উঠে দাঁড়িয়ে পাশে বসে থাকা একটা ছেলের কান টেনে বলল, আমাকে চেনো চান্দু? তোর দুলা ভাই এত ড্যাপ ড্যাপ করে দেখে কি দেখছিলি তুই? চোখ উপড়ে ফেলে নোয়াখালীর ভাষায় মরিচ খোলা করে ফেলবো একদম। ছেলেটা মুখটা ছোট করে আছে, কারণ সে ভালো করেই জানে স্পর্শকে ধমকাচ্ছে ঠিক কী কারণে। সে এতক্ষণ ধরে রিমের দিকে তাকাচ্ছিল বারবার। স্পর্শ বিষয়টা খেয়াল করেছিল গত 10 মিনিট ধরে। রিম এমনভাবে রিয়্যাক্ট করলো যেন এটা কোনো ব্যাপারই না। আসলে তার কাছে এটা কোনো ব্যাপার না। এরকম আরও কত ছেলে যে রিমকে প্রপোজ করতে এসে অর্ধেক পথে আটকে গেছে। এইটা নতুন না, মাঝে মাঝে হাসি পায় তার। স্পর্শ হুড়িটা টেনে আবারও রিমের পাশে এসে বসলো। বসতে বসতে একটা কথা গালের ভেতর রেখেই বলল সে, আর তা হলো, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। রিম কথাটা শুনতে পেয়ে ফিক করে হেসে দিল। হাসার কি হলো? পুরান পাগল তো ভাত পায় না, কথাটা তো সত্য। তো আমি কি বললাম নাকি যে মিথ্যে? সেই পাগল আমার জীবনেও ভাত পাবে কিনা এটাও সত্য। না খেয়ে থাকবো না হয়। এসে গেছে ড্রিম হলিডে পার্ক। সবাই এক এক করে বাস থেকে নামছে। স্পর্শ রিমের পিছু পিছু হাঁটছে। রিম কত স্বপ্ন দেখেছিল আজকের দিনটা অন্তত হাসি খুশিতে কাটাবে। আসলে মানুষ যেটা ভাবে হয় তার উল্টোটা। এখন তো দেখছি নর্মাল দিনের চেয়েও বেশি পরিমাণ জ্বালিয়ে খাচ্ছে লোকটা। রিম গিয়ে একটা চেয়ারে বসলো। শুধু সে না, ওর সাথে পিকনিকে আসা সবাই যে যার চেয়ার বুঝে নিয়ে বসেছে, কারণ এখন সবাইকে নাস্তা দেওয়া হবে। স্পর্শ ঘুরে ফিরে সেই রিমের পাশেই বসলো। রিম খাবারের দিকে তাকাতেই ওর মুখটা গেল ফ্যাকাশে হয়ে। 2টা কলা, পাউরুটি আর ডিম। এটা কোন ধরনের খাবার? 3টার পর নাকি বিরিয়ানি খাওয়াবে? উফ, কতক্ষণ এগুলো খেয়ে থাকতে হবে? আমি তো কলাও খাই না, ডিমও খাই না, তাহলে কি শুধু পাউরুটি খেয়েই থাকতে হবে? ধুর চাই। ওই ওয়েটার, কেক আছে? 30 টাকারগুলো 1 প্যাকেট দাও। কথাটা বলে স্পর্শ পকেট থেকে টাকা বের করে দিল। ওয়েটার কেক এনে দেওয়ার পর স্পর্শ প্যাকেটটা রিমের দিকে দিয়ে বলল, নিন, খেয়ে নিন। আমি কেন খাবো? কারণ আমি জানি তুমি কলা আর ডিম খাও না, শুধু পাউরুটিতে পেট ভরবে না। এই কেকগুলো খাওয়া আপাতত। আপনার টাকায় কেনা কেক আমি খাবো না। স্পর্শ রাগী চোখে অনেকক্ষণ চেয়ে থেকে নিজেই গপাগপ কেক খাওয়া শুরু করলো। রিম পাউরুটি পানি দিয়ে গিলছে আর স্পর্শ খাওয়া দেখছে। সবাই এবার পার্কটা ঘুরে ঘুরে দেখে যাচ্ছে, আর রিমকে সামনাসামনি স্পর্শ আটকে না রেখেও আটকে রাখার মতোই রাখছে। রিমের পিছু পিছু সারাক্ষণ সে ঘুরঘুর করছে। রিম তমার হাত ধরে দূরে দূরে থাকার চেষ্টা করেও লাভ হলো না। স্পর্শ যেন এসেছে রিমের সাথে সাথেই থাকতে। সারাদিন ঘোরাফেরার পর সবার এবার বাড়ি ফেরার পালা। রিম জানালার সাথে মাথা লাগিয়ে বাহিরের ব্যস্ত শহর দেখায় মন দিয়েছে। আশেপাশের পরিবেশ বেশ, তবে রোডটা ভালো না, বারবার ঝাঁকুনি দিচ্ছে। বাহিরে অন্ধকার নেমে আসছে, হালকা আবছা আলো এখনো। এরই মাঝে খেয়াল করলো কে যেন নাক টানছে বারবার। পাশ ফিরে তাকাতে বুঝলে স্পর্শ টিস্যু দিয়ে নাক মুছছে। জানালার ধারে বসলাম আমি, আর আমার ঠান্ডা না লেগে লাগলো কিনা ওনার। স্পর্শ রিমের দিকে তাকালো নাক মুছতে মুছতে। ওর চোখ দুটো লাল হয়ে আছে, নাকটাও লাল হয়ে গেছে। রিম ভ্রুকুচকে বলল, মাফলার এনেছেন? আমি কি জানতাম আমার ঠান্ডা লাগবে? শীতকালে মানুষ কোথাও গেলে সাথে করে প্রয়োজনীয় সব কিছু নিয়ে বের হয়। ছেলে হয়েও মাফলার আনতে ভুলে গেলেন? এই হুডি পরে আপনার শীত যাবে। আর সবে তো বাসে উঠলাম, যেতে যেতে 2.5 ঘন্টা লেগে যাবে। ততক্ষণ কি করবেন? একজনের খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখার হবে না আমার দ্বারা। কে বলে আপনাকে এত সব করতে? এতে করে আমার বিরক্তি আসে। যাই হোক, আমি সাথে করে একটা সুতির ওড়না এনেছি এক্সট্রা, ব্যাগে আছে দিচ্ছি। ওটা গলায় পেঁচিয়ে নিন, কাশি কম হবে। মেয়েদের ওড়না আমি গলায় পেঁচাবো? তো কে দেখবে? সবাই যে যার মতো কাজ নিয়ে ব্যস্ত। এখন জরুরি হলো কাশিটা কমানো। আমার বিশ্বাসই হচ্ছে না, রিমঝিম রহমান নাকি আমাকে তার ওড়না দিচ্ছে। কি ব্যাপার?
হ্যাঁ, নেশা টেশা করেছো নাকি? অতিরিক্ত কথা না বলে যা বলছি করুন। স্পর্শ মিষ্টি একটা হাসি দিয়ে ওড়নাটা গলায় মাফলারের মতো পেঁচিয়ে নিল। রিম মুখটা বাঁকিয়ে জানালার দিকে ফিরে বসলো। আবার মা, রিম এখনো আসেনি? না রে, বলেছে ফিরতে দেরি হবে। একা আসবে কি করে? তমা আসবে ওর সাথে মনে হয়, তা না হলে তো তোকে বলতো গিয়ে আনতে। তামিম রিমের বারান্দায় এসে শুধু ওর ফুল গাছগুলো দেখছে। দূর থেকে রিমকে দেখতে বেশ চেঁচিয়ে বলল, রিমাপু এসে গেছি, কি মজা। রিহাব শুনতে পেয়ে সোফার রুমের জানালা দিয়ে নিচে তাকালো। তামিম স্পর্শকে দেখতে পায়নি। রিহাব বেশ অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখলো তমাকে দেখা যায় কিনা, কিন্তু সে তমাকে দেখলো না, দেখলো স্পর্শকে। স্পর্শ রিমের সাথে কথা বলতে বলতে আসছে একসাথে। রিম তার বাসায় ঢুকিয়ে দোতলায় এসে কলিং বেলে চাপ দিতেই রিহাব এসে দরজা খুলল। রিম মুচকি হেসে ভেতরে পা রাখতেই রিহাব গম্ভীর গলায় বলল, তোমা এসেছিল, ভেতরে ডাকিসনি কেন? রিম থেমে গিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো। রিহাব টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানি খেয়ে আবারও রিমের দিকে তাকিয়ে বলল, কি রে, তোমাকে বাসায় আসতে বললে না কেন? আসলে দেরি হচ্ছিল তাই। রিহাব কাছে এসে রিমকে একটা থাপ্পড় মেরে দিল। রিম ফ্লোরে বসে গেছে। মা তার রুম থেকে দৌড়ে আসলেন। তামিম পর্দার পেছনে লুকিয়ে পড়েছে ভয়। রিহাব চোখ বড় বড় করে বলল, ওই ছেলেটার জন্য এবার আমাকে মিথ্যা বলাও শিখে গেছিস? বলেছিলাম না ওই ছেলের সাথে কোনো কথা বলবি না। ওর বোনকে আমি বিয়ে করবো, তার মানে এই না যে ওর সাথে তোর সম্পর্ক মেনে চলতে হবে। তোর সাহস হয় কি করে এত কিছুর পর ওই ছেলেটার পাশাপাশি হাঁটার? আমাকে ঘুষি মেরেছিল, ভুলে গেছিস সেটা? নাকি তুই এবার নিজেই ওই ছেলেটার প্রেমে পড়ে গেছিস? বাবা অফিস থেকে ফিরলেন তখনই। রিহাবের চিৎকার চেঁচামেচি শুনে জলদি করে বাসায় ঢুকে দেখলেন রিম গালে হাত দিয়ে ফ্লোরের উপর বসে আছে। সবাই চুপ করে ওর দিকেই তাকিয়ে আছে। রিহাব বাবার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আমার বিয়ের 1 মাস পর রিমের বিয়ে দিয়ে দেবো, এটাই ফাইনাল। কথা শেষ করে রিহাব তার রুমে চলে গেল হনহনিয়ে। মা এসে রিমের হাত ধরে ওকে উঠালেন, নিয়ে গেলেন তার রুমের দিকে। রিম চুপ করে তার বিছানায় বসলো। মা আর কিছুই বললেন না, আঁচল দিয়ে চোখ মুছে চলে গেলেন তিনি। তামিম পা টিপে টিপে রিমের কাছে এসে বসলো। আপু ব্যথা পেয়েছো? আমি চুমু দিয়ে দিচ্ছি, দেখবা আর ব্যথা করবে না। তামিম রিমের গালে চুমু খেতেই রিম কেঁদে ফেলল। কেঁদে তামিমকে জড়িয়ে ধরল সে। এই প্রথম রিহাব তার সাথে এত খারাপ ব্যবহার করেছে, তার গায়ে হাত তুলেছে। শুধুমাত্র এই লোকটার কারণে আজ এত তাড়াতাড়ি বিয়ের কথা উঠল। তামিম রিমের চোখ মুছে দিয়ে হাতের মুঠো থেকে একটা ললিপপ বের করে রিমের হাতে ধরিয়ে চলে গেল। রিম গায়ের থেকে ওড়নাটা খুলে সেটা বিছানার উপর রেখে বাথরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিল। তবে ঝর্ণার নিচে বসলো না সে, একটু দূরেই বসলো। ঝর্ণা দিয়ে বৃষ্টির মতো পানি ঝরে যাচ্ছে, আর রিম সেটা গভীর মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে। আমার এখন কি করা উচিত? আত্মহত্যা মহাপাপ, না হলে এতক্ষণে মরতাম। এত কিছু সহ্য করে কি করে টিকতেছি তা শুধু আমিই জানি, আর কেউ জানে না। আমাকে এসব থামাতেই হবে, এভাবে আর চলতে পারি না। অনেক কষ্ট করেছি এই বন্দি জীবনে থেকে। এবার আমি আমার মতো করে বাঁচবো, সবার থেকে দূরে চলে গিয়ে। একটা চাকরি হলে আর কিছুর প্রয়োজন ছিল না আমার। আমি এই বাসায় আর থাকবো না, এই মহলায়ও থাকবো না। এই লোকটার থেকে, আমার পরিবার থেকে দূরে চলে যাব আমি। শুধু একটা চাকরির ব্যবস্থা করতে হবে আমায়, যে করেই হোক। এই কথা আমি জানবো, আর কেউ জানবে না, কারণ আশেপাশের লোকগুলোই পেছন থেকে ছুরি মারে সবসময়। স্পর্শ ওদের ফ্ল্যাটের সামনে এসে কলিং বেলে চাপ দিতেই ওর মনে পড়ল ওর গলায় রিমঝিমের ওড়না। জলদি করে ওড়নাটা খুলতেই সাথে সাথে মা এসে দরজা খুললেন। যাক এলি, অবশেষে হাত মুখ ধুয়ে আয়, ডিনার রেডি করছি। স্পর্শ ওড়নাটা লুকিয়ে নিজের রুমের দিকে চলে গেল সোজা। রুমে ঢুকে দরজা লাগিয়ে সে জানালার কাছে এসে ফিস ফিস করে রিমকে ডাকতে লাগলেন। রিম ঝর্ণার নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিজে রোবটের মতো হেঁটে হেঁটে বাথরুম থেকে বের হলো। তারপর ড্রয়ার খুলে তোয়ালেটা হাতে নিতেই কারো ফিস ফিস আওয়াজ পেয়ে জানালার দিকে তাকালো। তামিম সেই আবারও জানালাটা খোলা রেখেছে, তবে পর্দাটা টানানো এখনো। রিম একটু এগিয়ে এসে জানালাটা আটকাতেই দেখলো স্পর্শ হাতে ওর ওড়না নিয়ে এদিকেই তাকিয়ে আছে। রিম তোয়ালেটা গায়ে পেঁচিয়ে আরেক দিকে ফিরে গেল সাথে সাথে। তারপর হাতটা নিয়ে কোনো রকম পর্দা টেনে চলে গেল। কি ব্যাপার, এত রাতে শীতের মধ্যে রিম গোসল করলো কি জন্য? আর মুখটা অমন ফ্যাকাশে করে রেখেছে কেন? রিম বিছানার সামনে নিচে ফ্লোরে বসে আছে।
না চুল মুছতেছে না শরীর মুছতেছে। তার এত খারাপ লাগছে এই মুহূর্তে। মা দরজার কাছে এসে বললেন, খেতে আয়, কিছু খেয়ে ঘুমতে, সব ক্লান্তি চলে যাবে। রিম মনে মনে ভাবলো যে কষ্টটা আজ সে পেয়েছে সেটা কবে চলে যাবে। স্পর্শ জানালার ধারে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল ফ্রেশ হতে। রিম বেশ অনেকক্ষণ চুপচাপ থাকলো, ঠিক যতক্ষণ না সবাই ঘুমাতে চলে যায়। মা অনেকবার ডাকলেন রাতের খাবার খেয়ে যেতে, কিন্তু রিম যায়নি। সবাই যে যার রুমে চলে যাওয়ার পর রিম তার রুম থেকে বের হলো, সোজা রান্নাঘরে গিয়ে চা বানালো, সাথে দুটো বিস্কিট নিয়ে মেইন দরজা খুলে ছাদের দিকে চলল সে। বারান্দায় যাওয়া যাবে না, যদি ওই লোকটা এসে যায় তার চেয়ে বরং ছাদেই যাই, অন্তত উনি এখানে আসবে না। রিম ছাদের এক কোনায় নিরিবিলি জায়গায় বসে আকাশের তারাগুলো গোনার চেষ্টা করছে। কষ্টটা যদি একটু কমতো তাতে। চর এতদিন সে স্পর্শকে মারত, আর আজ সে নিজেই চর খেয়েছে, আর তাই খুব ভালো মতো এর কষ্টটা বুঝতে পারল। চোখ দিয়ে দুফোঁটা পানি বেরিয়ে আসলো তার। চা খাওয়া শেষ করে হাত দুটো ঘষতে ঘষতে সে ছাদে হাঁটাহাঁটি শুরু করলো। প্রচুর শীত পড়ছে। হুট করে একা থাকতে গিয়ে কান্নার বেগ বেড়ে গেল ওর। আসলে এর আগে ভাইয়া কিংবা বাবা মা কেউ ওর গায়ে হাত তোলেনি, তাই সে আজকের ঘটনাটা নিতে পারছে না ঠিক। চোখ মুছতে মুছতে কারোর সাথে ধাক্কা খেয়ে গেল সে। গরম তাপ আর ভালো লাগার এক উষ্ণতা পেয়ে সুযোগ হাতছাড়া করলো না রিম। শক্ত করে জড়িয়ে ধরল সে সামনে থাকা লোকটিকে। গন্ধটা চেনা পরিচিত। এই মুহূর্তে কাউকে জড়িয়ে ধরাটা খুব জরুরি ছিল, আর সে যদি হয় চেনা মানুষ তাহলে অবশ্যই ধরতে হবে। তাই ধরলাম, লোকে যা বলে বলুক। স্পর্শ তার দু হাত ঘুরিয়ে তার গায়ে থাকা চাদরটা মেলে রিমিকে জাপটে ধরল শক্ত করে। রিম যেন এই অনুভূতিতে ডুবে যেতে চাইল। যে লোকটাকে সে জড়িয়ে ধরেছে তার গায়ের শার্টটা শক্ত করে ধরে সে নাক ডুবালো তার বুকে। ভেজা চোখ জোড়া শুকিয়ে গেছে শার্টের ছোঁয়ায়। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর রিমের হুঁশ ফিরে আসলো। সে এত রাতে কার বুকে মুখ লুকিয়েছে তা তার মাথায় আসতেই চট করে দূরে সরে গেল। ছাদে থাকা নর্মাল একটা লাইটের আলোয় চোখ বুলিয়ে সে বুঝতে পারল এই লোকটা স্পর্শ। আপনি কাঁদছিলে কেন? আপনাকে বলতে হবে? রিম মুখ ঘুরিয়ে হেঁটে চলে গেল, আর একটিবারের জন্য পেছনে ফিরে তাকালো না সে। স্পর্শ এক দৃষ্টিতে রিমের চলে যাওয়া দেখছে। এত বছরে সে একবারও রিমকে এইভাবে কাঁদতে দেখেনি। হলোটা কি মেয়েটা? এত রাতে গোসল, আবার এত রাতে কান্নাকাটি। আমাকে আবেগে জড়িয়ে ধরলো, টেরই পেল না, আবার টেপে ছুটে চলেও গেল। রিম নিজের রুমে এসে দরজা লাগিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। আর সব সে ভাববে না, যতই ভাবে ততই কষ্ট লাগবে। কাল ভোর হতেই স্পর্শ বাসার নিচে নামলো না, কারণ সে জানে রিম আজকে বারান্দায় আসবে না। আর ঠিক তাই হলো, রিম আসলো না। স্পর্শ বেশ কিছুক্ষণ রিমের জন্য অপেক্ষা করলো নিজের বারান্দায়। রিম আসলো না দেখে চুপচাপ আবার ফেরত চলে গেল সে। আজকে সন্ধ্যায় রিহাব আর আখির আংটি বদল বলে রিম কেন আসেনি সেদিকে আর স্পর্শ মাথা ঘামায়নি। আসাদুজ্জামান আর স্পর্শ এদিক ওদিক কাজের চাপে পুরোপুরি ব্যস্ত হয়ে গেছেন। আর এদিকে রোকসানা বেগমের যেন কোনো ভ্রুক্ষেপ নেই সেই সবে। তিনি একের পর এক সিরিয়াল দেখেই যাচ্ছেন। রোকসানা, রোকসানা, একটু কাজও তো করতে পারো। আঁকি তো তোমারই মেয়ে। আমার মেয়ে? তাই নাকি? তাহলে আমার মতো নাওনি কেন ওর বিয়ে ঠিক করার সময়? অনেক হয়েছে, চুপচাপ কাজে হাত লাগাও, নাহলে ডিসলাইন কাটাচ্ছি আমি। রোকসানা বেগম মুখটা ফুলিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। আখি নিজের রুমে বসে আছে আয়নার সামনে। আজ তাকে সাজতে হবে, খুব সুন্দর করে সাজতে হবে। রিহাব চোখই ফেরাতে পারবে না। মা মুখটা গোমরা করে দরজা খুলে ভেতরে ঢুকলেন আখির রুমে। আখি মুচকি হাসতেই ওনার মুখের ভাবগতি দেখে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মা ওর সামনে একটা শাড়ি রেখে আবার চলে গেলেন। আখি জানে মা এই বিয়েতে রাজি না, কিন্তু বাবা আর ভাইয়া তো রাজি, তাতেই হলো। স্পর্শ সোফার রুমটা গাঁদা ফুলের মালা দিয়ে সাজাচ্ছে। হালকার উপর ঝাপসা ডেকোরেশন যাকে বলে। কলিং বেল বাজলো গুনে গুনে 5 বার। স্পর্শর আর বুঝতে বাকি নেই তার খালাতো বোন নিহা এসে পড়েছে। সে জলদি করে গাঁদা ফুলের মালা হাতে নিয়েই এক দৌড়ে নিজের রুমে চলে গিয়ে দরজা আটকে ফেলল। আসমা পাটায় মশলা বাটছিল। কেউ দরজা খুলছে না দেখে সে উঠে এসে দরজা খুলল। নিহা আর তার মা, বাবা আর তার ছোট বোন দাঁড়িয়ে আছে।
আসমা কিছু বলার আগেই তার সবাই ভেতরে চলে আসলো। ঢুকেই হইচই করে শুরু করে দিল। রোকসানা বেগম মুখ ফ্যাকাশে করে নিজের রুমে বসেছিলেন। তার নিজের বোনের ডাকে শুনে তিনি তো খুশিতে গদগদ হয়ে দৌড়ে গেলেন সেদিকে। বোনকে এতদিন পর দেখে খুশিতে আটখানা হয়ে গেছেন তিনি। কি রে রুকসানা, কেমন আছিস? ভালো বুবু, তুমি কেমন আছো? আরে নিহা যে, কেমন আছিস? রিয়াও তো এসেছে, কত ভালো লাগছে তোমাদেরকে দেখে। এই আসমা, জলদি করে নাস্তা নিয়ে আয়। রোকসানা তার বোনকে নিয়ে সোফায় আলাপ শুরু করে দিয়েছে। নিহা স্পর্শ রুমের দিকে তাকিয়ে আছে, আর স্পর্শ বারান্দায় এসে রিমের অপেক্ষা করছে। রিম ভুলেও তার বারান্দায় আসছে না আজ। দরজা নক হচ্ছে থেমে থেমে। স্পর্শ ঢোক গিলে পা টিপে টিপে দরজা খুলল। ও পাশে মা দাঁড়িয়ে আছেন। কি রে স্পর্শ, তুই দরজা অফ করে কি করস? তোর খালা এসেছে, জলদি আয়, দেখা করে যা। স্পর্শ বিরক্তি নিয়ে খালার সামনে এসে একটা সালাম দিল। খালা মুচকি হেসে বললেন, তুই খালি ধলাই হবি, তা তোর বউকে কবে দেখবো? রোকসানা বেগম শরবত বানাতে বানাতে বললেন, নিহা বিয়ে পাশ করলেই তুমি আমার স্পর্শের বউকে দেখতে পাবা। নিহা লজ্জায় শেষ। স্পর্শ ভ্রুকুচকে মায়ের দিকে তাকালো একবার, তারপর আবার খালার দিকে তাকিয়ে বলল, আচ্ছা খালা, আমি যাই, রুম ডেকোরেশন করছি তো। নিহা উঠে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে হেল্প করব, চলো। স্পর্শ কপালটা কুচকে বলল, তার দরকার নেই তো আপু, তুমি বরং আখির কাছে যাও, ওর কি লাগবে না লাগবে সেটা গিয়ে দেখো। নিহা কোমরে হাত দিয়ে বলল, তোমাকে না বললাম আমাকে আপু বলবা না, বয়সে তোমার থেকে 4-5 বছরের ছোট আমি। আমার ছোট আর একটা মেয়ে আছে, পাশের রিম, ওকে আমি আপু ডাকি না। কার সাথে কাকে মেলাচ্ছ? রিম কে আবার? স্পর্শ চলে গেল, আর কিছুই বলল না। রিম চুপচাপ একটা জামা বেছে নিচ্ছে পরার জন্য। মা এসে বললেন, নে ধর, তোর ভাইয়ের আংটি বদল বলে কথা, শাড়ি পর। রিম শাড়িটার দিকে তাকিয়ে বলল, কোথায় পেলে? স্পর্শ যে ডালাটা দিয়ে আসছিল রিহাবের জন্য, সেখানে দেখলাম আমার, তোর বাবার, তামিমের আর তোর জন্য আছে জামা কাপড়। আমি পারবো না এটা। পরবি, আমরা সবাই ওর দেওয়া জামা কাপড় পরবো, তাহলে তুই পরবি না কেন? আমার সব কিছুতেই মানা। মা রিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, থাক মা, বাদ দে ওসব, দেরি হয়ে যাবে, ফটাফট তৈরি হয়ে যা, তারপর আবার তামিমকে তৈরি করাবি। আমার অনেক কাজ আছে, আমি পারবো না। ওকে আগে পাঠিয়ে দাও, ওকে রেডি করিয়ে তারপর আমি রেডি হব। আচ্ছা। তামিম ছোট্ট একটা শেরওয়ানি পরেছে, গোল্ডেন কালারের। বেশ একটা ভাবসাপ নিয়ে সোফার মাঝখানে বসে কার্টুন দেখেছে সে এখন। রিম শাড়িটা নিয়ে এপিট ওপিট করে দেখল। বরাবরের মতোই স্পর্শের পছন্দের জবাব নেই। কি সুন্দর হালকা কমলা রঙের একটা শাড়ি। রিম চুপচাপ শাড়িটা পরে নিল। শাড়িটা খোলার সময় ঝুনঝুন করে কি যেন গিয়ে নিচে থাকা কার্পেটের উপরে পড়ল। রিম কৌতূহল নিয়ে ঝুঁকে জিনিসটা তুলল। একটা কোমরের বিছা, গোল গোল পাথর আটকানো, বডিটা সোনালি রঙের। রিম আগে কখনো কোমরের বিছা পরেনি, তাও কোনো রকম কোমরে আটকে চুলগুলো আশ্রয় নিল। ড্রয়ার থেকে সিলভার কালারের একটা টিকলি নিয়ে পড়ল, সাথে কান টানা দুল। তারপর বের হলো সে রুম থেকে। মা কানের দুল লাগাতে লাগাতে এসে রিমকে দেখে হেসে বললেন, তোকে আজ খুব সুন্দর লাগছে রিমঝিম। মা চোখের কাজল নিয়ে রিমের কানের তলায় লাগিয়ে দিল যাতে কোনো নজর না লাগে। তারপর রিম গিয়ে তামিমের পাশে বসলো। রিহাব তৈরি হয়ে বেরিয়েছে। হাতের ঘড়ি লাগাতে লাগাতে সে মায়ের দিকে চেয়ে বলল, মা তোমরা রেডি তো, এখন বের হবা? তোর বাবা পাঞ্জাবি পরেছে, উনি বের হলেই আমরা যাব। আচ্ছা। স্পর্শর হাতে ওর মা দুইটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে চলে গেছেন। যে কোনো একটা পরতে হবে ওকে, একটা নীল পাঞ্জাবি আর একটা কমলা রঙের। স্পর্শ মুচকি হেসে কমলা রঙটাই বেছে নিল। তারপর পাঞ্জাবিটা পরে চুলে জেল লাগিয়ে চুল ঠিক করছে সে। ঠিক সেই সময়ে কলিং বেল বাজল। নিশ্চয়ই রিমেরা সবাই এসে গেছে। স্পর্শ জলদি করে রুম থেকে বেরোতে নিতেই নিহার সাথে এক ধাক্কা খেল। সে সময়ে নিহা পড়ে যেতে নিতেই স্পর্শ ধরে ফেলল ওকে। রিম তামিমের হাত ধরে বাসায় ঢুকতেই স্পর্শ আর নিহাকে দেখতে পায়
রিম তামিমের হাত ধরে বাসায় ঢুকতেই স্পর্শ আর নিহাকে দেখতে পেয়ে চোখ নামিয়ে নিল। চুপচাপ গিয়ে তামিমকে নিয়ে সে সোফার এক কোণায় বসল। রিহাব আখির বাবাকে সালাম দিয়ে ভেতরে ঢুকছে। রিহাব আখির বাবাকে সালাম দিয়ে বাসার ভেতর ঢুকেছে। আখির বাবা রিহাবের মা বাবাকে আপ্যায়ন করতে ব্যস্ত, আর রোকসানা বেগম তো তার বোনকে নিয়ে ব্যস্ত। এদিকে স্পর্শর কলিজায় কামড় দিয়েছে এই ভেবে যে রিম ওকে আর নিহাকে হাত ধরা অবস্থায় দেখে ফেলেছে। কি না কি ভেবেছে কে জানে। রিম গম্ভীর হয়ে বসে আছে। নিহা কোথা থেকে এসে বলল, পাশের বাসার রিমকে চেনো? শুনলাম তোমাদের বাসায়ও নাকি পাশের বাসায়, তাই জিজ্ঞেস করলাম। কিন্তু কেন? স্পর্শ শুধু রিম রিম করে, তাই আমার একটু জানার ইচ্ছে কি এই মেয়েটা। রিম চুপ করে তাকিয়ে থাকলো নিহার দিকে, কিছু আর বলল না। তামিম মুখে হাত দিয়ে বসে আছে, কিছুই বলবে না সে। রিম মানা করেছিল বড়দের মাঝে কথা না বলতে। রিহাব বাবার পাশে বসে রিমের আর স্পর্শর দিকে নজর রাখছে তথাকথিত। স্পর্শ রুমের এক কোণায় বসে আছে, তার চোখ শুধুই রিমের দিকে। রিম আজ ওর মন মতো সেজে এসেছে, যেমনটা সে কল্পনায় ভেবে রেখেছিল। আর রিম মাথা নিচু করে বসে আছে, একটি বারের জন্যেও তাকাচ্ছে না সে। রিহাব হালকা কেশে আখির বাবার দিকে চেয়ে বলল, আঙ্কেল, আপনাকে আমার কিছু কথা বলার আছে। হ্যাঁ বাবা, বলো। আমি চাই এর পরের সবগুলো অনুষ্ঠান আমাদের বাসায় হোক, কারণ মেয়েদের বাসায় এসব অনুষ্ঠান হয় না। এমনকি আমি আংটি বদলটাও আমাদের বাসায় করতে চেয়েছিলাম। সেটা সমস্যা না, তোমার যখন ইচ্ছে তোমার বাসাই করার, তো ঠিক আছে, সমস্যা নেই। ধন্যবাদ আঙ্কেল। নিহা আসমার সাথে নাস্তা এনে টেবিলের উপর রাখছে আর বারবার স্পর্শর দিকে তাকাচ্ছে, অথচ স্পর্শ ভুলে ওকে দেখছে না। তার চোখ রিমের দিকে। আজ সারাদিন একটিবারের জন্য সে রিমের সাথে কথা বলেনি। মনটা আনচান করছে, যে করেই হোক দুটো কথা বলতেই হবে। তামিমের আবারও বাথরুম পেয়েছে। রিম ওকে নিয়ে বাথরুমের সামনে এসে দাঁড়ালো। তামিম ভেতরে ঢুকে গেছে সাথে সাথে। স্পর্শ রিহাবের চোখের দিকে তাকালো এক নজর। রিহাব ওর বাবার সাথে কি নিয়ে যেন কথা বলছে। স্পর্শ রিমের হাত শক্ত করে ধরে নিয়ে গেল নিজের রুমের দিকে। রিম চিৎকার করতে গিয়েও পারল না। আজ সে চিৎকার করলে তার সাথে সাথে স্পর্শরও অপমান হবে, তার চেয়ে বরং নীরবতাই শ্রেয়। স্পর্শ খুশি খুশি রিমকে নিজের রুমে নিয়ে এসে বলল, জানো তোমাকে আমি কতটা মিস করেছি। আজ সারাটা দিন তোমাকে দেখিনি, তোমার সাথে কথা বলিনি। আমার এত খারাপ লাগছিল না, তবে এখন খুব ভালো লাগছে। রিম চুপ করে স্পর্শর মুখের দিকে তাকিয়ে আছে। স্পর্শ রিমের কোনো কথার উত্তর না পেয়ে দু হাত ধরে ঝাঁকিয়ে বলল, রিম, কথা বলবে না আমার সাথে? রিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আর পারল না সে সব কষ্ট ধরে রাখতে। দেখিয়ে দিল স্পর্শকে এতটা কষ্ট যে সে নিচে বসে পড়েছে। স্পর্শ রিমের হাত ছেড়ে দিল সেই মুহূর্তে। রিম স্পর্শর পা ছুঁয়ে বলল, আমাকে মুক্তি দিন, আমার আর সহ্য হয় না। স্পর্শ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। রিম কাঁদতে কাঁদতে বলল, শুধুমাত্র আপনার কারণে ভাইয়া কাল আমার গায়ে হাত তুলেছে। আমি চাই না আমার পরিবারের সবাই আমার বিপক্ষে চলে যাক, তাও আপনার কারণে। আপনি প্লিজ আমাকে ভুলে যান, আমাকে আর বন্দি করে রাখবেন না। স্পর্শ আরেক দিকে ফিরে চলে গেল। সোজা বারান্দায় যেতে যেতে বলল, আমাকে একা থাকতে দাও। কথাটা শুনে রিম ফ্লোর থেকে উঠে চলে গেল রুম থেকে। নিহা আখিকে নিয়ে এনে রিহাবের পাশে বসালো। আজ রিহাব আর আখিকে দেখে মনে হচ্ছে মেড ফর ইচ আদার। রিমের মনে হলো সে আজ স্পর্শকে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে, তবে তার হাতে যে আর কিচ্ছু করার নেই। কি রে পর্শ, এইদিকে আয়। রিয়া বাকিকে রিং পরাচ্ছে, দেখবি না? বাবার ডাকে স্পর্শ চোখের পানি মুছে বেরিয়ে আসলো রুম থেকে। রিম যেটা চাইছে সেটা তাকে দিতেই হবে। যতই হোক, যত কিছুই করতে হোক না কেন, সে রিমকে ভুলে থাকার চেষ্টা করবে। কারণ এবার রিম নিজে আমার থেকে কিছু চাইছে, আর তা আমি তাকে দেবই। রিম উঠে দাঁড়ালো। একবার গিয়ে স্পর্শকে সরি বলবে তাই, কিন্তু তার আগেই দেখলো স্পর্শ এসে গেছে। স্পর্শ ভুলেও তাকাচ্ছে না রিমের দিকে। রিমও বুঝলো স্পর্শ তার কথা রাখবে, তাই কিছুটা খুশি হলো সে। রিহাব আখির আঙুলে রিং পরিয়ে দিয়েছে, আখিও পরিয়ে দিল ওর পরে। অবশেষে আংটি বদলের অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে।
এইবার সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। রিম খেতে বসে একবার স্পর্শ রুমের দিকে তাকালো। স্পর্শ রুমে তার মায়ের আর বাবার সাথে কি যেন কথা নিয়ে কাটাকাটি করছে। রিম চুপচাপ তামিমকে খাওয়ানোয় মন দিল। এসব কি স্পর্শ, হঠাৎ এই ডিসিশন কেন নিলি? রোকসানা, রোকসানা, তুমি চুপ থাকো। বর্ষ এতদিনে চাকরি করতে চেয়েছে যখন, তখন তোমার কোনো অধিকার নেই ওকে আটকানোর। আমার ছেলেকে ছাড়া আমি থাকবো কি করে? ও কয়েক বছরের জন্যই তো যাচ্ছে, আর বিদেশে তো আর যাচ্ছে না। তাছাড়া ঢাকার বাইরেও না, শুধু একটু দূরে থাকার চেষ্টা করছে। আমি আজ অনেক খুশি, আমার ছেলে নিজের পায়ে দাঁড়াবে শুনে। রোকসানা বেগম মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ে। স্পর্শ ওনার কাঁধ ধরে বলল, মা, এইভাবে আমাকে বাধা দিলে আমি যাবো কি করে বলো? আচ্ছা, প্রতিদিন ভিডিও কলে কথা বলবো, ঠিক আছে? তোকে তো আর ছুঁয়ে দেখতে পারবো না। এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে। মা চোখ মুছে বললেন, আমিও খুশি বাবা, তুই যে ফিউচার নিয়ে ভাবতেছিস, অনেক অনেক খুশি। তাহলে আজ রাতেই যাই। কেন? আর তুই উত্তরায় কোথায় থাকবি? সেখানে তো আমাদের চেনা জানা কেউ নেই। আর কথা হলো, এত রাতে গিয়ে থাকবিটা কোথায়? সেসব বাবা দেখে নেবে, তবে আমি আজই যেতে চাই। মা কিছুই বললেন না, চুপচাপ চলে গেলেন রুম থেকে। রিমঝিমেরা সবাই চলে যাচ্ছে, বিদায় নিচ্ছেন রোকসানা বেগম আর আসাদুজ্জামান। পাশে নিহা আর তার আম্মু দাঁড়িয়ে আছে। রিম একটিবারের জন্য আর স্পর্শকে দেখল না। বাসায় ফিরে চেঞ্জ করে বারান্দায় এসে বসলো সে। বোনটা কেমন ডাক দিচ্ছে, কিছুই ভাল লাগছে না আর। রাত তখন 10টা 20 বাজে। চেনা পরিচিত মানুষটার কাঁধে ব্যাগ আর হাতে একটা ট্রলি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে বাসার সামনে দিয়ে। রিম খেয়াল করেই নড়ে চড়ে বসলো। দেখতে স্পর্শর মতোই লাগছে, তবে স্পর্শ কেন হবে? এই ভেবে রিম আরেক দিকে ফিরে বসলো। স্পর্শ থেমে গিয়ে পেছনে ফিরে রিমের দিকে তাকালো। রিম গালে হাত দিয়ে ওরই বারান্দার দিকে চেয়ে আছে। স্পর্শ মুচকি হেসে বলল, তোমাকে কাছে রেখেও দেখার লোভ আমি সামলাতে পারবো না রিম, কিন্তু তুমি আমার থেকে যা চেয়েছো তা যে আমাকে পূরণ করতেই হবে। আর তাই চলে যাচ্ছে তোমার থেকে দূরে, যেখানে আমি চেয়েও বারান্দায় দাঁড়িয়ে আশেপাশে তোমাকে দেখতে পারবো না। সমস্যা না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। রিম নিজের রুমে ফেরত এসে জানালার পর্দা সরিয়ে স্পর্শ রুমের দিকে তাকালো। রুমটা অন্ধকার হয়ে আছে। রিম পর্দা টেনে বিছানায় শুয়ে পড়লো। এবার স্পর্শ উত্তরে এসে গেছে। এখানে ওর চাচা মিজানের বিরাট বড় একটা দালান আছে, 8 তলার। তো স্পর্শর বাবার সাথে কথা বলে তিনি প্রথমে চাইলেন তার সাথেই যেন স্পর্শ থাকে, কিন্তু স্পর্শ রাজি হলো না। সে আলাদা একটা ফ্ল্যাটেই থাকবে, তাই তিনি একটা ফ্ল্যাট স্পর্শকে দিয়ে দিলেন। এটা তিনি রেখেছিলেন স্পর্শ বিয়েতে উপহার দেওয়ার জন্য। আর এখন যখন প্রয়োজন, এখন এই সময়েই তিনি দিয়ে দিলেন, দ্বিধা বোধ করলেন না। স্পর্শ হাতে চাবি নিয়ে 3rd ফ্লোরের বি ইউনিটের সামনে দাঁড়িয়ে আছে। তারপর বড় করে একটা নিঃশ্বাস ফেলে দরজা খুলল সে। পুরো ফ্ল্যাটটা খালি। স্পর্শ চায় যে তার চাকরির টাকায় এক এক করে জিনিসপাতি সব কিনবে। ফাঁকা ফ্ল্যাটে ঢুকে একটা পছন্দের রুম বের করল সে। এই রুমটা আজ থেকে তার। ট্রলি ব্যাগটা ফ্লোরে শুইয়ে তার চেইন খুলে ভেতর থেকে একটা মোড়ানো পোস্টার বের করল সে। তারপর দেয়ালের চারিদিকে খুঁজে একটা পেরেক লাগানো পেল। পোস্টারটা খুলে সে পেরেকে লাগিয়ে দিল। পোস্টারটা জুড়ে রিমের ছবি, বিরাট বড় একটা ছবি। এটা স্পর্শ বানিয়েছিল রিমের জন্মদিনে দেবে বলে, কিন্তু দাতর হবে না, তাই সেটা নিজের জন্যই নিয়ে আসলো। প্রতিদিন ঘুম থেকে উঠে সে রিমকে দেখবে, যেমনটা আজ পর্যন্ত হয়ে এসেছে। বাস্তবে না হোক, ছবিতেই শ্রেয়। ছবিটার দিকে তাকিয়ে রইল সে। রিম গালে হাত দিয়ে তার বারান্দায় বসে আছে। ছবিটা ওরই অগোচরে তোলা। একটা ফটোগ্রাফার দিয়ে স্পর্শ গত বছর তুলিয়েছিল, এইবার রিমের জন্মদিনে দেবে বলে। ভাবতে ভাবতে স্পর্শর ফোনে কল আসছিল ওর চাচা মিজানের। উনি ফোন করলেন স্পর্শ যেন তার বাসায় আসে ডিনার করার জন্য। স্পর্শ ঠিক আছে বলে ফোনটা পকেটে ঢুকালো। তারপর রিমের দিকে তাকিয়ে সে চলে গেল বাসা লক করে। একটু হাঁটলেই একটা দোতলা বাড়ি পড়ে, সেটাই মিজান চাচার। স্পর্শ ওনাদের বাসায় এসে বসতেই চাচা এক গাদা জ্ঞান শুনিয়ে দিলেন যে হুট করে স্পর্শ এমন একটা ডিসিশন কেন নিল। তারপর হাজার হাজার জ্ঞান দিয়ে শেষে তিনি বললেন, থাক, যা সিদ্ধান্ত নিয়েছ ভালোই নিয়েছ, আই অ্যাপ্রিসিয়েট ইউ। স্পর্শ চাচির হাতের মোরগ পোলাও খেতে খেতে এতক্ষণ মাথা নাড়ছিলেন। চাচার কোনো ছেলে নাই, একটাই মেয়ে আছে, তাকে বিয়ে দিয়ে দিয়েছেন। আপাতত বাসায় একাই থাকেন চাচিকে নিয়ে। স্পর্শকে নিজের ছেলে মনে করেন তিনি।
অনেক জোর করার পরেও স্পর্শ থাকতে রাজি হলো না তার কাছে। শেষে স্পর্শ আর কথায় না পেরে বলল, আচ্ছা একটা তোষক, বিছানা চাদর, কম্বল আর একটা বালিশ দিন, তাতেই হবে। চাচা আর কি করবে? স্পর্শর যা যা দরকার সব রিক্সা ধরিয়ে পাঠিয়ে দিলেন। স্পর্শ আলাদা লোক ধরিয়ে সেগুলো তার ফ্ল্যাটে অবধি নিয়ে আসলো। এইবার ঘুম দেবে, সকাল সকাল উঠে আবার চাকরি খুঁজবে সে। নিজের রুমে তোষকটা টেনে হিঁচড়ে এনে বিছানা বানিয়ে নিল এক কোণায়। তারপর রিমের ছবিটার দিকে চেয়ে বিছানায় শুয়ে পড়ল সে। ফ্লোরে শোয়ার অভ্যাস নেই, কিন্তু কষ্ট তো করতেই হবে। আমাকে সব নিজের পরিশ্রমে অর্জন করতে হবে, কারণ দয়াই না। পরের দিন সকাল হতে ঠিক সেই সময় রিম জেগে গেল, যে সময়ে সে প্রতিদিন স্পর্শর সামনে গিয়ে দাঁড়াতো। কিন্তু সে বারান্দায় গেল না, জানালার কাছে এসে পর্দাটা সরালো। স্পর্শের বারান্দা দিয়ে আলো এসে রুমটা আলোকিত হয়ে আছে, বিছানাটাও গোছানো। বিছানায় শুয়ে থাকা মানুষটা নেই শুধু। রিম কৌতূহল নিয়ে পা টিপে টিপে বারান্দায় আসলো। বাসার সামনের সরু পথটা ফাঁকা, কাকপক্ষীও নেই কোথাও। লোকটা কি আজ আসবে না? ধুর, আমিও বোকা। আমি তো তাকে কাল বলেছিলাম আমাকে মুক্তি দিতে, তার মানে আমার কথা রেখেছে, তাহলে তো ভালোই। রিম চুলে খোপা করতে করতে গেল রান্নাঘরের দিকে। আজ সে সকালের নাস্তা বানাবে। ঠিক 7:10 সবকিছু রেডি করে রিম টেবিলে এনে রাখল। মা জেগে গিয়ে বাইরে এসে এসব দেখে অবাক হয়ে বললেন, কিরে এত সকাল সকাল এসব করলি কখন? মন চাইলো, ভাইয়া জলদি অফিস যাবে তো। ভালো করেছিস, আমার শরীরটা ভালো লাগছিল না। রিহাব 7:30টার দিকে রেডি হয়ে নিজের রুম থেকে বের হলো একগাল হাসি নিয়ে। তারপর সোফার উপর বসে মোজা পড়তে পড়তে সে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, এবার রিমকে আমরা শান্তি মতন বিয়ে দিতে পারবো, কোনো সমস্যা না আর। রিম প্লেটে রুটি রাখতে গিয়ে থমকে গেল। তারপর চমকে রিহাবের মুখের দিকে তাকালো সে। রিহাব মুচকি হেসে বলল, আকি আমাকে ফোন করেছিল, স্পর্শ নাকি কারাতে চাকরি করবে বলে চলে গেছে তার চাচার কাছে। তাহলে আর রিমকে জ্বালাবে না সে, যা বুঝলাম। মা খুশি হয়েও যেন হননি। তিনি সবার আগে রিমের দিকে তাকালেন। রিমের বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে, কিন্তু কেন জ্বলছে তা সে জানে না। রিহাবের জন্য প্লেট সাজিয়ে সে নিজের রুমে চলে আসলো। দরজা লাগিয়ে চোখের পানি মুছতে মুছতে জানালার পর্দা সরিয়ে ফেলল সে। স্পর্শর রুমটা তাকে ডাকছে খুব করে। স্পর্শের প্রতি এত টান আজ পর্যন্ত হয়নি তার। প্রতিদিন তাকে এত কাছে দেখতে দেখতে আজ তার এত দূরে চলে যাওয়ার কথা শুনে খুব কষ্ট হচ্ছে। কেন কেন এত কষ্ট হচ্ছে, কেন? স্পর্শ ফোনে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল। জাস্ট 8টা বাজতেই সে উঠে পড়ল। জলদি করে ব্যাগ থেকে নিজের সব সার্টিফিকেট নিয়ে বাইরে রেখে শার্ট প্যান্ট পরে তৈরিও হয়ে নিল সে। তারপর সব কাগজপত্রের ফাইল নিয়ে ছুটল দরজায় লক করে। খাওয়া দাওয়া পরে হবে, আগে চাকরি খোঁজা হবে। খাওয়া দাওয়া নিয়ে চিন্তা নেই, চাচির হাতের মজার মজার ডিশ তো আছেই। সকাল 10টায় একটা অফিসের ইন্টারভিউ। অফিসটা মূলত কাপড়ের ডিজাইন নিয়ে। স্পর্শ চুপ করে ওয়েটিং রুমে বসে আছে। একটু জলদি এসে পড়েছে সে। পেটে ক্ষুধায় শেষ, কিছু খেলে ভালো হতো। পকেটে হাত ঢুকিয়ে স্পর্শ চমকে গেল। টাকার মনে হয় একটা গোটা বান্ডেল। কে দিল? নিশ্চয়ই মায়ের কাছে। এটা উফ, মাও না। 100 টাকার একটা নোট দিয়ে স্পর্শ পাউরুটি কলা কিনে এনে খাওয়া শুরু করতে রিমের কথা মনে আসলো। রিম তো কলা খায় না, মেয়েটাকে সকাল থেকে দেখেনি, অথচ এতদিনে এতক্ষণে কতবার যে দেখা হয়ে যেত ওর সাথে। না জানি কি করছে, আমার জন্য কি খারাপ লাগবে ওর? মিস করবে আমাকে? হয়তো করবে না, কারণ আমি ওকে মুক্তি দিয়েছি। ওর তো এখন আনন্দের সময়, থাক আনন্দই করুক, তাও সে ভালো থাকুক। পাউরুটি কলা খাওয়ার শেষে পানিও খেয়ে নিল সে। তারপর নিজের কাগজপত্র সব ঠিক আছে কিনা সেসব দেখে নিল। মিনিট 5 পর স্পর্শর ডাক পড়ল ইন্টারভিউ রুমে। অফিসের বস 3 জন, তারা স্পর্শর সব কাগজপত্র দেখে বেশ খুশি হলেন, কারণ এমন একটা ক্যান্ডিডেটই তারা খুঁজছিলেন। স্পর্শ কনফিডেন্ট হয়ে এসেছিল, কারণ তার যে সার্টিফিকেট তাতে সে প্রাইভেট কোম্পানিতে অনায়াসে ঢুকে যেতে পারবে। আর সেটাই হলো। স্পর্শ মুচকি হেসে বাড়ি ফিরল। সবার আগে কল করলো বাবাকে। বাবা আজ স্পর্শের চাকরি বাবার কথা শুনে খুশিতে কেঁদে দিয়েছেন। মাও কাছেন। তাদের খুশি দেখে স্পর্শর খুশি লাগলো। কথা শেষ করে ভিডিও কল কেটে পাশে তাকাতে রিমের ছবিটা নজরে আসলো তার। এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে সে বলল, রিম, আজ তোমার স্পর্শ নিজের পায়ে দাঁড়িয়েছে। তুমি কিন্তু আর আমাকে বেকার বলে খেপাতে পারবে না, হয়তো আর কথাই বলবে না কোনোদিন।
কলিং বেল বেজে উঠেছে। রিম সকালের নাস্তা খাওয়ার পর থেকে বিছানায় শোয়া ছিল। কলিং বেলের আওয়াজ শুনে রিম উঠে আসলো দরজা খুলতে। তামিম বাসায় নেই, রিহাব ওকে স্কুলে দিয়ে এসেছে, তাই দরজার ওপাশে আখি দাঁড়িয়ে আছে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে। আখি আপু যে কেমন আছো? খুব ভালো, নাও মিষ্টি খাওয়াকে। কিসের মিষ্টি? স্পর্শ ভাইয়া চাকরি পেয়েছে, সেই খুশিতে পুরো মহল্লায় মিষ্টি বিলাচ্ছে বাবা। রিম চুপচাপ মিষ্টির প্যাকেটটা হাতে নিয়ে বলল, আসো ভেতরে আসো। রিহাব আছে? ভাইয়া তো এখন অফিসে, বাসায় নেই। না তাহলে থাক, পরে আসবো। আখি খুশি খুশি হয়ে চলে গেল। রিম মিষ্টির প্যাকেটটার দিকে তাকিয়ে আছে, তারপর সেটা নিয়ে ফ্রিজে রেখে দিয়ে আবারও নিজের রুমে চলে আসলো। জানালার কাছে দাঁড়িয়ে এক দৃষ্টিতে স্পর্শর রুমটার দিকে তাকিয়ে থাকলো সে। কখন যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে টেরি পেল না রিম। এতক্ষণ ধরে স্পর্শ কেমন করে জ্বালাতো এতদিন সেসবই মনে করছিল সে। সোফার রুম থেকে লোকজনের আওয়াজ পেয়ে রিম ভাবনার জগৎ থেকে বেরিয়ে মাথার ঘোমটা টেনে দরজা খুলে বের হওয়ার আগেই মা ওকে নিয়ে রুমে ঢুকে পড়লেন আবার। রিম কিছু বুঝতে না পেরে বলল, কি হয়েছে মা? সোফার রুমে কাদের কথাবার্তা শোনা যাচ্ছে? কে এসছে? তোর ভাইয়া একটা ছেলেকে নিয়ে এসেছে, ওরই অফিসের কলিগ, আরিয়ান নাম। ও, তো আমাকে টেনে রুমে ঢুকালে কেন? আরে পুরো কথাটা তো শুনবি। রিহাব আরিয়ানকে বলেছে তোর বিয়ে নিয়ে, তো আরিয়ান বলল তারও বিয়ে হয়েছে, তো তার ফ্যামিলি মেয়ে খুঁজছে। রিহাব বলল তাহলে তো হয়ে গেল, রিমকে কেমন লাগে জিজ্ঞেস করায় আরিয়ান বলল বেশ ভালো, আর সেই সূত্রেই সে আজ এসেছে তোকে দেখতে আবার। কিন্তু মা, আমি তখন বিয়ে করতে চাই না। রিহাব আর তোর বাবা শুনবে এই কথা। মা প্লিজ, ভাইয়াকে বোঝাও না। রিহাব আরিয়ানকে সোফায় বসিয়ে রিমের কাছে এসে বলল, কি বোঝাবে? আমি যেটা বলবো সেটাই হবে। চুপচাপ তৈরি হয়ে আরিয়ানের সামনে চা দিয়ে আয়। আর মা, ওকে পারলে তুমি বোঝাও, ওর ভালোর জন্য আমরা ওসব করছি, খারাপ কিছু তো আর করছি না। ওই স্পর্শ না জানি কদিন পরে সে ঝামেলা করে, আবার তার চেয়ে বরং সব ঠিক থাকতে থাকতে আগে ভাগে বিয়েটা দিয়ে দেবো ওর। রিম দৌড়ে তার বারান্দার কাছে চলে গেল। মা একটা সুন্দর ওড়না বেছে রিমের মাথায় ঘোমটা দিয়ে ওর হাত ধরে নিয়ে গেলেন সোফার রুমের দিকে। রিম আরিয়ানের সামনে দাঁড়িয়ে আছে। আরিয়ান রিমের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিচ্ছে, যেন বাজারের তরি তরকারি কিনতে এসেছে সে। দেখা শেষে মা আবার রিমকে নিয়ে গেলেন। রিমের এতটাই খারাপ লাগছিল যখন আরিয়ান ওর দিকে তাকিয়েছিল, অথচ স্পর্শর চাহনিতে ওর কখনো এরকম খারাপ লাগতো না, কারণ স্পর্শের চাহনিতে লালসা ছিল না কখনো। কি জানি আমার জীবনের মোড় কোন দিকে ঘুরে যাচ্ছে। যা চেয়েছিলাম তাই তো পাচ্ছি, তাহলে সব কিছু থেকে এভাবে মন উঠে যাচ্ছে কেন আমার? সোফার রুম থেকে শোনা যাচ্ছে আরিয়ান নাকি রিমকে পছন্দ করেছে। এবার তার বাবা মা এসে রিমকে দেখে পাকা কথা বলবেন। রিহাব দাঁতকে দিয়ে আরিয়ানকে নিয়ে চলে গেছে। রিম নিজের বাটন ফোনটা খুঁজে বের করলো। ড্রয়ার থেকে সব ডায়াল চেক করে স্পর্শর নাম্বার পেল না সে। আগে স্পর্শ ফোন করলে একবার এক এক নাম্বার থেকে করতো, আর রিমোকে এতই ঘৃণা করতো যে জীবনে নাম সেভ করেও রাখেনি। তারপর সে বিবেককে প্রশ্ন করলো সে কেন স্পর্শর নাম্বার খুঁজছিল এতক্ষণ। ক্ষোভে ফোনটা ছুঁড়ে মেরে দু হাত দিয়ে মাথার চুল টানছে রিম। অসহ্যকর এক মনের যন্ত্রণা তাকে খেয়ে যাচ্ছে। তার এখন কি করা উচিত? এতদিন মুক্তি মুক্তি বলে চেঁচাচ্ছিল, আর এখন মুক্তি পেয়ে কান্না পাচ্ছে তার। স্পর্শ তার ফ্ল্যাটের রুমগুলো দেখছে হেঁটে হেঁটে, আর একটা গান শুনছে কানে ইয়ারফোন লাগিয়ে। গানটার কিছু লাইন হলো দুমুঠো বিকেল। গানটা রিমের গলায় গাওয়া। একদিন রিম ছাদে দাঁড়িয়ে আর মনে গানটা গাইছিল, স্পর্শ সেটা রেকর্ড করে নিয়েছিল লুকিয়ে। এখন সেটাই শুনছে সে। হঠাৎ গানের মাঝে ডুবে থাকায় দেয়ালের সাথে দ্রুম করে বাড়ি খেল সে। হুশ আসতে গানটা অফ করে রিমের ফোন নাম্বারটা ডায়াল করে কল করলো। তারপর ফ্লোরে গোল হয়ে বসে চুপ করে থাকলো। রিম চুরির আলনাটা থেকে এক এক করে সব চুরি নিয়ে বিছানায় ফকরালো। ফোনটা বাজতেই ধরে দেখলো অচেনা একটা নাম্বার। রিসিভ করে হ্যালো বলল সে। স্পর্শ রিমের হ্যালো শুনে বুকে হাত দিয়ে চুপ করে আছে। রিম অনেকবার হ্যালো বলেও কারোর কোনো উত্তর না পেয়ে কল কেটে দিল নিচ থেকে।